তখন ও ঘটনাটা আবার বলে, এটা অমুক সময় তাকে ওখানে জ্যান্ত পুঁতে দেওয়া হবে। ও যখন উপদ্রব করছিল তখন ফোন কোনোভাবেই আমার কাছে আসা উচিত ছিল না। নিচে যে আমি পরিষ্কার গাড়ি চালাচ্ছিলাম, নিজের কন্ট্রোল, আমি দেখতে পেলাম আমাকে একটা ছায়া ধাক্কা মেরে ফেলে দিল। ও সেই জন্য আমি যখন বললাম তাহলে আর একটা মায়ের সন্তানকে মারতে চাইবে। এবার বলছি যে বিড়ালে খেয়ে নিল না আমি গুনতে ভুল করলাম, আমি বুঝতে পারছি না। ওদের কাছে তো এটা ম্যাটার না, ব্লাড বলতে এমনি ওদের কাছে ভালো হেভি ব্যাপার। সত্যটা ভয়ঙ্কর। মেডিটেলিজেন্ট ওয়াইটি চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আমি আপনাদের হোস্ট এন্ড দোস্ত সুপর্ণা। আপনাদের কিছু রোমহর্ষিত গল্প আপনাদের কাছে আজকে তুলে ধরবো, যেটা সত্যিটা খুবই ভয়ঙ্কর। আমাদের গেস্ট অশোক মহারাজ, ওনার ক্লায়েন্ট, ওনার সাথেই ঘটা, ওনার ক্লায়েন্টেরই গল্প ঘটনা উনি তুলে ধরবেন, সেটাই ডিরেক্ট ওনার সাথেই ওনার মুখেই শুনে নেব। তো মহারাজ, যে ঘটনাটা আপনি বলেছিলেন ওই ইনভেস্টিগেশনের একটা ঘটনা, সেটা যদি একটু আমাদের বন্ধুদের সাথে শেয়ার করেন। এটা অনেক দিনের পুরনো, আজকের নতুন, একদম নতুন ঘটনা না। আর এই ঘটনার কিছু জায়গা তোমাকে একটুখানি আড়ালেই রাখতে হবে। কেন? ওরা নাম বলতে অনিচ্ছুক। আচ্ছা, ক্লায়েন্ট নাম বলতে অনিচ্ছুক। ওকে। অ্যাকচুয়ালি যাদের সঙ্গে এগুলো ঘটেছে আমি সবারই কাছ থেকে জিজ্ঞেস করে নিয়েছি যে আমার এই স্টোরিগুলো আমি বলা যাবে কিনা। তুমি পারমিশন দিলে, যেরকম আমার কাছে ক্লায়েন্টরা আসে, তাদের যেরকম বাইট নেওয়া হয় ইন্টারভিউ গুলো, তাদের মত অনুসারে দেখানো হয়, না হলে তাদের দেখানো হয় না। বা অনেকে বলে আমার এটা একটুখানি তুলনা অসুবিধা আছে, সামনে থেকে তুলনা, সামনে থেকে তোলা হয় না, যেটা তুমি নিজে। তো এই জিনিসগুলোর জন্য একটুখানি কিছুটা আড়াল। তবে এই ঘটনাটা যদি সিনেমেটিক হয় তাহলে একটা গোটা সিনেমা, অডিও স্টোরি হলে একটা গোটা অডিও স্টোরি। সত্যি রোমহর্ষক। তার একটা বড় কারণ, এই ঘটনাটাকে হয়তো আমি ছোট করে বলে ফেলবো, কিন্তু যাদের সঙ্গে ঘটেছে এটা, এই ঘটনাটার মধ্যে একের অধিক ব্যক্তি পীড়িত অবস্থায় ছিল। একের অধিক ব্যক্তি একের অধিক পীড়িত অবস্থায় ছিল। সেই জন্য এই ঘটনাটা খুব মানে পীড়াদায়ক। তার কারণ যে ব্যক্তির সঙ্গে এটা হয়েছে সেই ব্যক্তি অন্তত অশিক্ষিত নয়, অশিক্ষিত নয়, আচ্ছা, অন্ধবিশ্বাসী নয়, ওকে, কুসংস্কারগ্রস্ত নয়। আচ্ছা। তার কারণ আমাদের মতন লোকজনকে বা আমাদের মতকে মানা লোকজনকে বা ভগবান আছে এরকম মানা লোকজনকে তো কুসংস্কারগ্রস্ত, অন্ধকার জগৎ, পিছিয়ে পড়া, অশিক্ষিত বলেই আখ্যা দেয়। শুনতেও ভালো লাগে। এই মানুষগুলোর জন্য আমার একটা প্রশ্ন আছে, যে এই যারা আসছেন তারা নাম বলেছে, তার কারণ ওরা সংস্কৃতি বোঝে না। হোয়াটএভার, সংস্কৃতিহীন মানুষই এই ধরনের কথা বলবে। তার কারণ সে সেই সংস্কৃতিটাই জানে না। আমরা গুরুজনের পাদ স্পর্শ করে প্রণাম করব, এই সংস্কৃতিটা উঠে গেছে। তাই আজকের দিনেতে মানুষ এই ধরনের বাক্য বলে, আগে বলতো না। অবশ্যই আজকে কিছু মানুষ আছে নমস্কার মহারাজ ফেসবুকেও বলে, মেসেঞ্জারে বলে, হোয়াটসঅ্যাপে বলে। আবার কিছু মানুষ আছে হায় অশোক, এটাও বলে। শুনতে হবে, সমাজের পরিবর্তন। সে বাজে কিছু বলেনি, কিন্তু তোমাকে বুঝতে হবে কোন বাক্য আমি কোথায় ব্যবহার করছি, তাই না? একদমই তাই। ঠিক সেই রকমই একজন ব্যক্তি
হাই লিখেছে, আমি তাকে নমস্কার, আমার এখান থেকে নমস্কার গেছে সাইন। তারপর তিনি ভয়েস ওভার করে পাঠিয়েছেন, খুব সুন্দর লাগলো আমার ওই ভয়েস ওভারটা হাসির জন্য। আপনি কি আমার সঙ্গে কথা বলতে চান না, তাই হাত জোর করছেন? মানেটা কি, মানে ইমোজি পাঠিয়েছেন বলে? হ্যাঁ, অ্যাকচুয়ালি ভগবান। আমাদের এখান থেকে কি হয়, কেউ হাই বা যাই বলুক তাকে নমস্কার দেওয়া হয়। নমস্কার, হ্যাঁ। তো সংস্কৃতিহীন মানুষজনদের এই অবস্থাই হয়। সেখানে আমাদের কষ্ট এটাই যে সংস্কৃতির অভাব হয়েছে। দিনোত্তরে হয়তো সমাজের পরিবর্তন এসছে আমাদের, হুম, তাই সেই পরিবর্তনেতে অন্তত এই পরিবর্তনটা আবার আশা করা যায়। আশা করা যায়। তার কারণ তাদের প্রভাবে অন্তত মানুষ এবার বিশ্বাস করবে বিশ্বাস করি ঈশ্বরকে। ঈশ্বরকে। ভালো হয়েছে, কিছু কারণে তো অন্তত ঈশ্বরের নাম মানুষ মুখে নিচ্ছে। এক্স্যাক্টলি। আমরা তো বলে বলে মুখ ফেনা উঠে যায়। ধর্মকে মানবে, ধর্মকে মানবে, সেটাই মানুক যেভাবেই মানুক। সেটাই। আস্তে আস্তে হয়তো সংস্কৃতি বাড়বে, আমাদের স্থানটা অন্তত মানুষের মনে হুম, এবং সমাজের বুকে একটা জায়গায় আসবে, স্বীকৃতি পাবে। হুম। মানুষের মনে আর বুকে অনেক আগে স্বীকৃতি পেয়েছে, নাম করে স্বীকৃতিটা পাবে। সেখানে দাঁড়িয়ে এই ঘটনাগুলো গল্প আকারে বললে খুব ভালো হয়, কিন্তু যেহেতু আমার এটা অডিও স্টোরি নয়, আমি আমার জীবনের প্রত্যক্ষ জিনিসকেই তুলে ধরি, হুম, তাই হয়তো এটা অনেকটা ফিকে ফিকে লাগবে মানুষের কাছে। তবু ঘটনা তুলে দেওয়া আমার কর্তব্য, কারণ আমি বলেছি যে আমি যা জানি হুম, বা আমার জানা যেটা সেটাই তুলে ধরব। যে মানুষটার কথা আমি বলছি সেই মানুষটা কিন্তু ইতিহাসকে খোঁজে। ইতিহাসকে খোঁজে মানে হিস্টোরিক্যাল ইনভেস্টিগেটর। আচ্ছা ইতিহাসকে খুঁজে বার করে। আচ্ছা। যতদিন নালন্দা বিশ্ববিদ্যালয় হুম, আবিষ্কার হয়নি ধ্বংসের পর, হুম, ততদিন কি নালন্দা বিশ্ববিদ্যালয় ছিল না? নিশ্চয়ই ছিল, নিশ্চয়ই ছিল। কিন্তু সেই সময়ের যুগের মানুষ বলেছে ছিল না, হুম, তার অজ্ঞানতা। সেটাই। সেরকম কিছু ইতিহাসকে খুঁজতে সেই ব্যক্তি তাদের টিম নিয়ে, যেরকম টিম নিয়ে যায় সেরকম টিম নিয়ে ইতিহাস খুঁজতে গেছে। আচ্ছা, এটা কোথায়? জায়গাটাও বলা উচিত হবে না। উচিত হবে না? না, আচ্ছা। কেন উচিত হবে না? দেখো, হিস্টোরিক্যাল প্লেস, হুম, সেখানে এরকম ঘটনা সেটা খুব বেশি ভাবে ফোরকাস্ট হয়নি কোথাও, আচ্ছা সেটাকে তুলে দেওয়া যায় না। আচ্ছা। তাছাড়া এমনিতেও এটা তো আমাদের এয়ারে থাকে, এয়ারে অনেক কিছু আমরা বলতে পারি না, অবশ্যই ঠিক আছে, সেটা বুঝতে পারলাম। যেরকম তোমাদের একটা রেকর্ডিং হ্যাঁ, রেকর্ডিং ছিল, সেটা আমাদের রিমুভ করতে হলো ভুল করে মুর্শিদাবাদ। করে হ্যাঁ, ভুল ফেলেছিলে, করে ফেলেছিলাম। কিন্তু যখন মানুষ জানলো তখন সে তাকে তোমাদেরকে বোঝালো ব্যাপারটা কোথায় ভুল হয়েছে। আমরা কোনো কিছু না হিস্টোরিক্যাল করে প্লেস নিয়ে আমাদের না, ইয়ে করা নয়। উচিত নয় একদম। তো এটা যে তুমি ওপেন ভাবে হিস্টোরিক্যাল ছিল সেটা নয়, জানো তো। আচ্ছা ওরা খোঁজ করেছে বহু বছর ধরে, খোঁজ করতে 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 ঐতিহাসিক কোনো ওরা বইতে ছিল, সেটাকে অ্যাজুম করে 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 ওরা জঙ্গলের মাঝে, একদম জঙ্গলের মাঝে ওরা গেছে সবাই মিলে, হ্যাঁ হ্যাঁ, ওদের অনেকজন ছিল। ফুল টিম এটা ওরা রিসার্চ করছে। এবং এই রিসার্চটা কিন্তু এক দুদিনের রিসার্চ ছিল না, এদের রিসার্চটা কিন্তু বহু হুম, মাস ধরে এরা এটাকে খুঁজেছে। হুম, খুঁজতে খুঁজতে গিয়ে তারা পেয়েছে। হুম। যার সঙ্গে এই ঘটনাটা ঘটেছে সে কিন্তু সেই অবস্থায় আমার ক্লায়েন্ট ছিল না, আচ্ছা, বা তার পরিবারও আমার ক্লায়েন্ট ছিল না, যে আমি তাদেরকে আগের থেকে চিনি বা তাদেরকে আগের থেকে তারা আমার কাছে কাজ করিয়েছে, এরকম না। আচ্ছা। তাদের জীবনে কখনো প্রয়োজন হয়নি, হুম। আর সে আমার কাছে কখনো আসেনি। আসেও। যে ঘটনাটা আমি বলছি সেটা ওদের থেকেই শোনা আর আমার মাথায় রাখা ঘটনাটাকে সামনে ধরছি। আচ্ছা। বহুদিন যাবৎ খোঁজের পর হুম, ওরা একটা ওই কিছু নিদর্শন খুঁজে পায়। নিদর্শন বলতে? মানে
গম্বুজ, ছোট পিলার, এরকম জঙ্গলের মাঝে, আচ্ছা পুরো জঙ্গলের মাঝে মাঝে সেই নিদর্শন খুঁজতে 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 ওরা একটা বড় বাড়ি পায়, যেটা একদমই ভগ্ন, মানে শেষ, ওই বাড়ির কিছু নেই, মানে পুরো এরিয়াটার মধ্যে হুম। কিছু নেই, সবই মাটির তলায় চলে গেছে। সেটা কি জমিদার টাইপ বাড়ি নাকি ছোটখাটো? না, এটা জমিদার নয়, ঐতিহাসিক জিনিস। ঐতিহাসিক জিনিস, আচ্ছা এটা শুধু জমিদার বাড়ি এইভাবে বলা যাবে না, ওকে। এটা ঐতিহাসিক একটা স্থান। হুম। সেখানে আমরা যেরকম ভাঙ্গার একটা ঐতিহাসিক স্থান হয়ে রয়েছে, হ্যাঁ, হ্যাঁ। এরকম ঐতিহাসিক স্থান। আচ্ছা। ভাঙ্গার তো অনেকটাই ভগ্ন হতে হতে একদম কিলা। ছোট হয়ে গেছে, হুম, হুম, হুম। কিলা, জেলখানা, হুম। সবই তো। হুম। এটা তবু আছে, কিন্তু এটার কিছু নেই। আচ্ছা তো ওরা সেটাকে খোঁড়াখুড়ি করতে করতে ওরা তার নিচে, হুম মানে যখন ওরা এই একটু ভিত একটু ভাঙা এগুলোর মধ্যেই যখন খোঁড়াখুড়ি সবকিছু করছে, দেন হুম। ওরা মোটামুটি পাওয়ার 3-4 দিন বাদে মানে খোঁড়াখুড়ি করে 3-4 দিন বাদে ওরা হুম। নিচের দিকে খোঁড়াখুড়ি করতে 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 একটা জায়গায় গিয়ে দেখছে একটা বেসমেন্ট রয়েছে। বেসমেন্ট রয়েছে। হ্যাঁ, মানে ওইটা পুরো ঢাকা, মাটির তলায় ফুল ফুল ঢাকা। তো খোঁড়াখুড়ি করতে করতে ওদের বেরিয়ে এসছে, কারণ ওদের অনুসারে, ওর অনুসারে ছিল ওটা একটা পুরোটাই মহল, আচ্ছা, অন্দরমহল তার মানে ওটা? পুরোটা মহল, তার ভিতরে অন্দরমহল। অন্দরমহল, আচ্ছা। ঠিক আছে, তো ওটা খোঁড়াখুড়ি করতে 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 হুম। ওরা ওটাকে পায়। হুম। সেদিন রাত হয়ে গেছে, আচ্ছা, ওরা ঘুরতে খুব ঘুরতে। বেশি, হ্যাঁ করতে করতে সব পাওয়া পাই, মানে এক রাত হয়ে গেছে বলাও ভুল হবে, ওদের বলছে যে অন্ধকার হয়ে এসছে, দেন আমরা ওটার আর রিস্ক নেইনি, ওটা ওরকম ভাবেই হুম। ছেড়ে দিতে, কারণ ওরা ওইখানেই থাকতো। আচ্ছা, ওই জঙ্গলের মধ্যে? হ্যাঁ হ্যাঁ, ওরা টেন্ট করে আচ্ছা ওখানেই থাকতো, ওদের এগুলো ওদের অভ্যেস এটা। হুম হুম হুম। ওটা আমরা ভয় পাচ্ছি, বাট ওদের অভ্যেস, কিন্তু ওরা সেই প্রোটেকশন নিয়ে থাকতো। না এমনি সাপ খোপেরও তো ভয় না না, থাকে। ওরা প্রোটেকশন নিয়ে ওই কি কার্বলিক সব সব অ্যাসিড বিভিন্ন দিয়ে। রকম জিনিস, আচ্ছা। ওদের বিভিন্ন রকম, ওদের কাছেও আধুনিক জিনিসপত্র হুম। এদের থেকে থাকে। আমি বললাম যে আরে তোদের ইসে ভয় লাগতো না? আমার সাপ কোপের থেকেও বেশি হুম অন্য কিছুর ভয়, মানে হুম হুম। বলছে না আমরা ওই রকম ভাবে ফেন্সিং করে, ওরা ওই ওই এরিয়াটুকুকে ফেন্সিং করে, ছোট্ট করে ওদের জায়গাটুকু জোনটাকে ফেন্সিং করে, ওরা লাইটের ব্যবস্থা ছিল, আগুন জ্বালাতো, লাইটের ছাড়াও মশালের মধ্যে হুম। ওরা আগুন করতো। ওদের না ওই বড় বড় ব্যাটারির মতন ছিল, যা সোলার সিস্টেমের ব্যাটারি, জানো তো, যেটা আমরা এখন দেখি হুম। ওরকম। আগেও তো সেই ইনভার্টার গুলোতে বড় বড় ব্যাটারি থাকতো। ওরা ওই সিস্টেমটা, মানে ওই হুম। রোদেতে ওই আলোতে ওই পুরোটা হচ্ছে, হুম। আর রাতে তারপরে হচ্ছে তোমার তার মধ্যে পুরো ফেন্সিং করা, পুরো ঘেরা। হুম। আর ওরা যখন পেয়ে গেছে, দেন তারপরে ওরা সেটাকে আরো বেশি ভাবে প্রোটেক্ট করেছে, জায়গাটাকে প্রোটেক্ট করে রেঞ্জার ফেঞ্জার দিয়ে পুরো প্রোটেক্ট এরকম ভাবে ছিল। তো এই ঘটনাটা ঘটে হচ্ছে তার পরের দিন, ওরা সেই জায়গাটাকে ক্লিন করে ভিতরে ঢুকে খোঁজাখুঁজি করতে থাকে, বিভিন্ন রকম ঘর ওরা দেখতে পাচ্ছে। এবং এই শুধু ঘর এরকম ছিল ব্যাপারটা তা না, লোহার গেট থেকে শুরু করে অনেকটা জেল টাইপ, কারণ লোহার গেট এরকম ভাবে থাকে আমার জানা ছিল না, যে জেল টাইপ কিছু একটা হবে। কারাগার, মানে আগেকার দিনের কারাগার। হ্যাঁ, কারাগার তো মনেই হচ্ছে, কারণ এর তলাতে ওরকম ভাবে থাকা মানে কারাগার ছাড়া আর কিছু নয়। তো ওই জায়গায় ওরা পুরোটা খোঁজাখুঁজি, পয় পরিষ্কার এগুলো করে একের পর এক করে, তো বিভিন্ন রকম জিনিসপত্র, ওরা বিভিন্ন জিনিস ওরা সেখান থেকে উদ্ধার করে। ধ্বংসাস্তূপের মতনই পুরোটাই উদ্ধার করে। তো সেখানে যখন এই জিনিসগুলো খুঁজছে, তো বলছে যে মনে ভিতরটা যে এত ঠান্ডা তা বলা মতন নয়। সেটা কি মাটির নিচে ছিল বলে? মাটির নিচে এত ঠান্ডা হয় না। আচ্ছা, গরম হয়, কিন্তু জানো তো, এটা গুমোট গরম হয়। মাটির নিচে গরম হয়? একটু গুমোট গরম হয়, আচ্ছা, খুব বেশি ঠান্ডা হয় না। হ্যাঁ, হাওয়া বাতাস তো কারণ আসার জায়গা আমি না। মাটির নিচে যে সাধনা করেছিলাম, আমি তো দুটো সাধনা মাটির নিচে করেছিলাম, দেবী কুল্লায় আর দেবী কুল্লায়, কালীর যে
রূপ হুম। ওখানে। তো আমি কিন্তু ঠান্ডা অত পাইনি। আচ্ছা। কিছু সময় ওয়েদার চেঞ্জ হচ্ছে বিভিন্ন রকম, সেগুলো আমার সাধনা কালীনের ব্যাপারে ছিল। হুম। ওর ক্ষেত্রেও কিন্তু সেরকমই কিছু ওয়েদার চেঞ্জ ও আমাকে বলে যে আচ্ছা। নিচটা খুব ঠান্ডা, ওদের অনুসারে অত ঠান্ডা হওয়ার কথা উচিত নয়। নয়, হ্যাঁ, কারণ ওখানে তো ভেন্টিলেশন তো নেই। না, ঘরগুলো রয়েছে, ভিতরটা পুরো সিল। তো ওরা পয় পরিষ্কার করে এক 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 করে লাইট ফাইট জ্বালিয়ে ওদের মতন করে করছে। বিভিন্ন রকম জিনিস ওরা সংগ্রহ করেছে ওখান থেকে। হুম। সেই সংগ্রহ করতে করতে আর ওদের অভ্যেস জানো তো, একটা পেলে আর একটা খোঁজে, আরেকটা পেলে আরো একটা খোঁজে, খোঁজার শেষে নেশা। যতক্ষণ না, হ্যাঁ, এটা আমাদেরও যেরকম একটা সাধনার পরে একটা আর একটা। সাধারণ নেশা। তো ওটা খুঁজতে 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 বলছে এই ঘটনাটা কিন্তু ওর সুস্থ হওয়ার পরের থেকে জানা। আচ্ছা। হুম। তো বলছে যে ডান দিকে এরকম 6টা ঘর হুম। পর 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 আছে, হুম। আবার বাঁ দিকেও 3টে ঘর, হুম। আর একটা পুরো বড় জায়গা। হুম। এই ঘরগুলোর 2-3টে ঘরে হচ্ছে লোহার গেট আছে, কিন্তু সবকটায় লোহার গেট নেই, আচ্ছা। মানে গ্রিল গেট নেই। আচ্ছা। ঠিক আছে। তো একটা জায়গায়, একটা ঘরে অনেক জিনিসপত্র পাওয়ার জায়গা, কারণ অনেক রকম জিনিসপত্রের মধ্যে বলছে যে একটা তোমার বড় লম্বা হুম। বেদি দেখি। হুম। ঠিক আছে। ওই বেদিটার তোমার যেরকম হয় না, হুম। ওরকম বেদি রয়েছে, আমাদের ঠাকুরের যেরকম বেদি হয়, আচ্ছা, মানে চাতাল টাইপের। একটা বড় বেদি। তো আচ্ছা। প্রথমে ওরা কিছু বোঝেনি, ওদের সব কাজ করছে, কিন্তু ওই ঘরেতে যখন ওরা বারবার খুঁজছে, একটা অদ্ভুত ওদের অনুভব হচ্ছে। অদ্ভুত বলতে কিরকম? প্রথম তো ওই ঢোকাতে ঠান্ডা হুম। এটা ছিলই, কিন্তু ওই ঘরটা সব থেকে বেশি ঠান্ডা। আচ্ছা। এবং যখনই ওরা ওই ঘরে ঢুকছে বা ওই ঘরে খুঁজছে, তখন ওদের এনার্জি লেভেল অনেক তাড়াতাড়ি ডাউন হচ্ছে। ক্লান্ত হয়ে পড়ছে। এনার্জি লেভেল, ক্লান্ত বলাটা ভুল, মানে কোনো কিছু করতে ভালো লাগছে না, আচ্ছা। চোখ জ্বালা খুব প্রচন্ড পরিমাণে করছে, মাথা ভার হয়ে যাচ্ছে, আচ্ছা। গা হাত পার মধ্যে সেই আড়ষ্ট ব্যাপার একটা অনেক বেশি করে আসছে। আচ্ছা। তো এমনি ওদের কাছে তো ওইসব ব্যাপার নেই, ওই এমনি ভাবছে চলো করছে সবকিছুর পরে। তো ওর সঙ্গে তো আরো 3-4 জন ছিল, তো একজন বলছে আচ্ছা এটার ভিতরে কিছু নেই তো? হুম। বলছে, ওর পাত্তাই দেয়নি, ওদের জিনিসপত্র হাতুড়ি ফুতুড়ি ওগুলোর উপরেই রেখেছে, ওটার উপরেই। হুম। বলছে, এটা কি হবে, এটা এমনি জিনিস, হুম। এতে আর কি আছে, এ কিছুই হবে না, প্লেন, মানে যে বিছানার মতন ব্যাপারটা। ও বলছে যে কয়দি কয়দিনের বিছানা বিছানা হবে, হুম। দেখা যাক না কি আছে, ভেঙে দেখতে আর অসুবিধা কি, সে কে দেখতে আসছে ওটা কি ভাঙছে না ভাঙছে ভাঙছে। কিনা ভাঙছে, এটাই এখন তো আর কেউ নেই। যখন ওরা প্রথম ওটাকে ভাঙতে যায়, হুম। 1-2 গা মারার পরেই হুম। একটা দমকা হাওয়া কিন্তু ঘরটার মধ্যে একটা রাউন্ড আপ দেয়, দমকা হাওয়া। প্যারেড করে। ওখানে হাওয়া কোথা থেকে এলো? গল্প তো এইখানেই শুরু, গল্পটা তো এইখানে। আচ্ছা। দমকা হাওয়া দেয়, ওদের অত ম্যাটার করে। ঢুকেছো, খোলা তো, হাওয়া ঢুকেছে ঢুকেছে। হুম। কারণ ও 2-4টা কিন্তু করেছে হচ্ছে যখন ও পরে। সুস্থ হয়েছে আমার কাছে এসে, তারপরে। আচ্ছা। তার আগে অব্দি 2 আর 2 ছিল, দুই ছিল। আচ্ছা। 4 আর হয়নি, কিন্তু হুম। 2-4টা পরে হয়েছে। আচ্ছা। দমকা হাওয়া এসছে, হয়েছে, হুম। ম্যাটার করেনি, যেরকম আমাদের হয়। হুম। তারপরে ওটাকে টুক 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 করে ভেঙেছে। ওইটা ভাঙতে ওদের 2 দিন লেগেছে। 2 দিন ওইটুকু জিনিসটা ভাঙতে? একটা লম্বা বড় বেদি হ্যাঁ। ভাঙতে 2 দিন, তার কারণ ওদের কোনো এনার্জি নেই, ফুল এনার্জি ডাউন। আচ্ছা। ওদের কোনো ব্যাটারি ইনস্ট্রুমেন্ট ওখানে কাজ করেনি। আচ্ছা।
ওরা যে চার্জিং লাইট, আমরা না আমাদের মতন ওরাও চার্জিং লাইট নিয়ে যায়, ওদের হেড স্পেস চার্জিং লাইট আছে আচ্ছা, ওই নিচে যখন মাথাতে, যায়। হ্যাঁ মাথাতে হেড স্পেস চার্জিং লাগা আছে, আর ওদের ওই এরকম ঘাড়ে ঝোলানো এরকম ভাবে কাঁধে লাগানো চার্জিং লাইটও চলে, আচ্ছা, জানো তো। আচ্ছা, তো মানে যেখানেই ওরা যাই করতে যায় পুরোটা আলো হয়, মানে দুটো শোল্ডারে আর মাথায় পুরোটাই আলো। আচ্ছা, চার্জিং লাইট খুব কুইক, একদম খুব কুইক শেষ হয়, আর ওদেরও চার্জ খুব তাড়াতাড়ি শেষ হয়। আচ্ছা, তো ওরা ব্যাক করে আসে। হুম, তো কি কারণে ও ভাবছে হয়তো নিচে আছে, অক্সিজেন লেভেল কিছু হুম, কম হচ্ছে, এর জন্য বুঝি আমাদের এটা হয়েছে, চলো পরের দিন করব। হুম, পেয়েছি যখন কিছু, তো ওরা অনেক কিছু ওখানে পেয়েছে, হুম, মানে আরো কিছু হতে পারে, আর ওটা ওটা ওদের ভাঙবার অত ব্যাপারও ছিল না, তো অত গায়েও লাগানি। তো পরের দিন আবার চলো আবার নিচে খোঁজা হোক, দেখা যাক কিছু বেরোয় কিনা। তো এই যে 2 দিন ওদের ওটা সময় লাগে ওটা ভাঙতে। হুম, দ্বিতীয় দিন যখন ওরা প্রচুর কষ্ট করে ওটাকে মানে নিজেদের, ভাঙে, তো ওটাকে যখন সরায়, জানো তো উপরটা বলছে যে উপরটা একটা স্ল্যাবের মতন ছিল, আচ্ছা, ঢাকনার মতো। ঢাকনার মতন। যখন ওরা কোনাটাকে ভাঙে তখন ওটা বুঝতে পারে যে ওটা স্ল্যাব এবং ভেতরটা ফাঁকা, মানে একটা সাইড যখন খোলার চেষ্টা করে, তো দুমাদ্দুম উপর দিয়ে আমাদের মতন হাতুড়ি মারে না ওরা, ওরা জিনিসটাকে বার করার চেষ্টা করে যদি ভিতরে কিছু থাকে। তো যখন কোনা খুলেছে তখন দেখছে যে হ্যাঁ ওখানে কিন্তু অন্য কিছু আছে, মানে সেটা প্রথম দিনই বুঝে গেছে ওরা, এটা ফাঁপা আছে। দ্বিতীয় দিন ওরা পুরো ব্যাপারটাকে সেইভাবে করে স্ল্যাবটাকে যখন সরায়, কিছুই পায়নি, কিছুই ছিল না, একটা অস্থি ছাড়া আর ওর মধ্যে কিছু নেই। অস্থি মানে কঙ্কাল? হ্যাঁ কঙ্কাল, আচ্ছা, পুরোটার মধ্যেই অনেকটাই নষ্ট হয়ে গেছে, আচ্ছা, এখানে অস্থি ছাড়া আর কিছু নেই, পুরোটাই ডিস্ট্রয়। আচ্ছা, তো ওদের খুব বেশি কিছু হয়নি, তো ওরা ওটাকে ওদের মতন করে প্রসেসিং করে। ওখানে ছেড়ে দিয়েছে? না না না, ওদের মতন করে প্রসেসিং আচ্ছা। করে। ওরা তো ওই নিয়ে যায় ডিএনএ টেস্ট ফেস্ট এইসব করার চেষ্টা করে, কতদিন পুরনো, কোন সময়ের জিনিস, এটা কার হতে পারে, গল্পের সঙ্গে ইতিহাসের মধ্যে আছে কিনা, দেন ওরা সেটাকে মিলিয়ে মিলিয়ে দেখবে। একটা সমস্যা ওদের তখনই হয়েছে ওই অস্থি ঘাটাঘাটিতে, ওদের কিন্তু ওই আমার যে ক্লায়েন্ট ওই ওটাকে ঘাটে, ও যখন ওটাকে ঘাটে তোলে প্রথম, তোর অন্য কোনো প্রবলেম হয়নি, দুটো প্রবলেম ওর শরীরের মধ্যে দেখা দেয়। এক হচ্ছে মাথা প্রচন্ড ভাবে ভার হয়ে যায়, চোখ জ্বালা করে, আর একটা হাতে গায়ে পে চুলকুনি শুরু করে। এই আমাদের থিওরি অনুসারে এই হাড় থেকে এই ধরনের চুলকানি আসে, হাড় থেকে? হাড় হাড় আচ্ছা, হাড় ধরাধরি করলে এই গা হাত পা চুলকোতে শুরু ওই করে। ফাঙ্গাসটা কি চলে আসে নাকি? না, তাহলে? যখনই ওর মধ্যে কোনো এনার্জি থাকে, আচ্ছা, তো সেই জিনিসটা এক একজনের সঙ্গে ঘটে, এটা এনার্জি ঘটনা, আচ্ছা। এটা ওরা বোঝেনি। তো ধুলোবালি নোংরা হতে পারে, তো ওরা তো এই যতটুকু পেরেছে ওগুলোকে সব সংগ্রহ করে নিয়ে বেরিয়ে এসছে। তো এবার স্টে ওর যেদিন ওরা এই ক্রিয়াটা করে, এটা কিন্তু একটা ঐতিহাসিক দিন ছিল। ঐতিহাসিক দিন? কেন? ইতিহাসের পাতায় সেদিন আমাদের ভারতবর্ষে লাল রঙের চাঁদ দেখা গেছিল। লাল রঙের চাঁদ মানে ব্লাড মুন যেটাকে বলা হয়, পূর্ণিমা? হুম। আচ্ছা, আর আমাদের ভাষায় কিন্তু বড় ভয়ানক দিন। কেন? শক্তি অনেক বেশি শক্তিশালী হয়। ওটা কি নেগেটিভ শক্তি না পজিটিভ? সব শক্তি অনেক বেশি শক্তিশালী হয়। আচ্ছা, পজিটিভ শক্তিকে আরাধনার মাধ্যমে শক্তির সঞ্চয় হয়, আর নেগেটিভ শক্তিকে তো আরাধনার দরকার নেই, ও শক্তিশালী হয়ে মার্কেটে ঘুরতেই থাকে। সেই দিনেতে কিন্তু এ ওই বডিটাকে ঘটিয়েছে। তো ওরা কি সেটা জানতো না? ওদের কাছে তো এটা ম্যাটার না, ব্লাড বুন তো এমনি ওদের কাছে ভালো হেভি ব্যাপার। আচ্ছা, ওরা তো আর ভূত পেত নিয়ে থাকে না যে ওরা এইসব বুঝবে, তাহলে তো শরীর বেঁধেই ঢুকতো, এরকম কিছু একটা ব্যাপার হচ্ছে, কিছু জায়গা পেয়েছি এরকম শরীর বন্ধন। তো ওর ওই মাথা ভারটা আর কিছুতেই ছাড়ছে না বাইরে, সেদিন ও রেস্ট নিতে চলে যায়। সেদিনও থাকে, তার আগে কিন্তু বেশ
মোটামুটি ধরে রাখো 5-7 দিন ওরা ওইখানেই আছে। হুম কিন্তু এই 5-7 দিন হুম আর ওই দিনের মধ্যে কিন্তু অনেক বড় তফাৎ দেখা দেখা যায়, যাচ্ছে। তফাৎ দেখা যায়। কিরকম তফাৎ? কিন্তু এটা আবারও সেই 2-2 4 করেছে অসুস্থ হওয়ার পর। আচ্ছা এই তফাৎটা কিন্তু তখন ও বোঝেনি। আচ্ছা। বারবার বলার কারণ হচ্ছে হুম তার কারণ ওরা আমার ক্লায়েন্ট ছিল না, হুম আর ওরা আমাকে কখনোই চিনতো না। হুম সেই কারণে বারবার এটা বলা যে ও সেই তফাৎটা কিন্তু বুঝতো না। তখন বোঝেনি। আচ্ছা ও যখন শুয়ে আছে, শরীরটা খারাপ, গাটা ব্যথা, ও ওই ওষুধ খায়। আমরা যেরকম ওষুধ, ডাক্তার ছাড়া আমরা ওষুধ খাই, আমরা তো হুম। নিজেরাও ডক্টর, হুম হুম আর ওদের কাছে এমনি এসবের একটা সাপোর্টিভ ব্যাপার থাকে। হুম তো ওরা জানে এসব এরকম হতে, ওষুধ খেয়েছে। তো ও শুয়ে শুয়ে ওই রাতে, যেহেতু ওই চাঁদ অত আলো ব্যাপারটা, ও বারবার দেখছে কেউ টেন্টের ভিতর আছে। ওর টেন্টের ভিতরে? হ্যাঁ, মানে যেদিন ঘটনাটা তুলেছে সেদিনকে? হ্যাঁ, দ্বিতীয় দিন। আচ্ছা দ্বিতীয় যেদিন ও ওই অস্থিগুলো ব্লাড মুনের দিনকে? ব্লাড মনের দিন, আচ্ছা যে এটা কেউ আছে মনে হচ্ছে, দেখছে বলা ভুল, প্রথম দিকে ও মনে করছে কেউ আছে, হুম কিন্তু কোনো কিছু নেই। মানে বারবার ওর মনে হচ্ছে কেউ আছে। হুম এটাই সন্ধ্যের দিকে দিকে ঘটনাটা কন্টিনিউ ঘটে চলেছে। তো বারবার মনে হচ্ছে কেউ ঢুকলো, কেউ সরলো, কেউ বেরোলো, কেউ মাথার সামনে। খুব অস্বস্তি হচ্ছে। হুম। আর ততই ওর ওই গা হাত পা ব্যথা, মাথা ভার, ভাবছে কিছু আমার শরীর খারাপের জন্য মনে হয় অসুস্থ। তো এই মোটামুটি এটা ওই আমাকে বললে অ্যাপ্রক্স মাঝরাতের পরে পরে এই টেন্টের ওখানে মনে হচ্ছে, ও পরে যখন হঠাৎ করে ও বলছে, মহারাজ দেখলাম কেউ দাঁড়িয়ে আছে। আচ্ছা। টেন্টের গায়ে দাঁড়িয়ে থাকা একটা কি হলো ব্যাপারটা। হুম ভালো করে দেখছে কিছু নেই, ভাবছে এমনি ছায়া। হুম আবার কিছুক্ষণ বাদে আবার দেখছে কেউ দাঁড়িয়ে আছে, উঠে গিয়ে দেখছে কেউ নেই, আবার চলে আসছে, আবার শুচ্ছে, আবার এরকম। কাউকে ডাকেন? না, ওদের তো সাহস প্রচুর, হুম তো ভাবছে কেউ চোর, নাহলে বাইরের কেউ কিছু একটা অন্য অন্য জিনিস জিনিস নিয়ে ভাবছে, ডাকাত টাকাত চোর ও টোর কেউ কিছু হবে। ভাবছে হুম। যে অন্য কেউ। হুম ঘটনা ঘটে গেছে, দেন ওর শরীরটা ঠিক হচ্ছে না, ওষুধ খেতে ও আর মানে তারপরে ইনভেস্টিগেশনে ঢোকেনি, মানে ওগুলো আর খোঁজাখুঁজি করেনি। আচ্ছা ওর টিম খোঁজাখুঁজি করে আর 2 দিন বাদে ওরা চলে আসে। আচ্ছা। আর সেরকম কিছু পাওয়া যায় না? ও এবার ওর পাওয়া গেছে, ও আমাকে আর সেই সব কিছু বলেনি, কারণ ও আর যেতে পারেনি, ওর শরীরটা ছেড়ে দিয়েছে? দিনোত্তর কিন্তু খারাপ হচ্ছে। হুম তো ও আর যায়নি, ও রেস্ট নিয়েছে, বলছে তোরা তুই রেস্ট কর, বাকি আমরা দেখে নিচ্ছি হুম সব। এবার ওরা বাড়িতে চলে আসে, মানে ফিল্ড ছেড়ে, পুরো কাজ করে ফিল্ড ছেড়ে ওরা এখানে আসে। বাড়িতে আসার ওরা তো গাড়ি নিয়ে ওখান থেকে, গাড়ি নিয়ে ওরা প্রথম হচ্ছে স্টেশন, হুম স্টেশন থেকে তারপর ওরা আসে। এই গাড়ি নিয়ে যখন স্টেশনে আসে, হুম এই গাড়ি নিয়ে কিন্তু এত সহজে ওরা স্টেশনে আসতে পারেনি। বলছে মহারাজ আমাদের গাড়ির 2টো চাকা হুম 2বার হুম। পাঞ্চার হয়েছে। দুবার পাংচার হয়েছে? আচ্ছা 2টো চাকা 2বার পাঞ্চার হয়েছে। অন্য লোকের সঙ্গে গিয়ে সারিয়ে তারপরে এসছে, এত সহজে না। হুম যে ট্রেনে ওদের আসার কথা সেই ট্রেনে ওরা আসতে পারেনি। আচ্ছা ওকে। তারপর ওরা আবার অন্য ট্রেনে আসে, অনেক কষ্ট করে ওরা গাড়ি নিয়ে আসে। গাড়ি প্রচুর ডিস্টার্ব করেছে, শুধু পাঞ্চার হয়েছে এটা নয়, গাড়ি রাস্তায় অনেকবার নানা রকম ভাবে সমস্যা দেখিয়েছে। হুম তো কোনো রকম করে হুম ওরা আসে। ও বাড়ি চলে আসে। হুম। বাড়ি এসে এবার ও বাড়ি যে চলে এলো, এই বাড়ি আসা থেকে ওর কিন্তু একটা প্রবলেম ডিটোরেট করছে আরো বেশি। ও আচ্ছা ওই অস্থিগুলো শারীরিক- কি নিয়ে এসেছিল? না, হ্যাঁ, ওরা তো
ওদের ইনভেস্টিগেশনের জায়গায় নিয়ে গেছে। নিয়ে এসেছিল। হ্যাঁ, ওরা এগুলো অফিসিয়ালি ব্যাপার। আচ্ছা। ও বাড়ি আসে ওসব জমা টমা করে ওরা সই করতে হয় ওদের, জানো তো, প্রত্যেকটা জিনিসের যে যে পেয়েছে এটাকে যেটা, যে যে হ্যাঁ। পেয়েছে তাদের ওই ইসেতে ও প্যাকেট করে তারপর সই করে ডেট দেয়, সবকিছু করে স্ট্যাম্প মারে, দেন জমা করে। সেখানে আবার ওদের খাতা আছে, রেজিস্টার্ড আছে, সেইগুলোকে মেনটেন করতে হয়, তারপরে ওর রিলিজ হয়। ও আবার ওটাই যদি কি 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 পেয়েছে, কি কি জিনিস, সেগুলোকে ওরা জমা করে, সেগুলোকে সই করে তার এভিডেন্স ওরা নিয়ে আসে। এরকম একটা অফিসিয়াল অনেক বড় চক্কর আছে। এই চক্কর কমপ্লিট করে ও বাড়িতে আসে। বাড়িতে এসে এবার বাড়িতে আসার পর শরীর তো মোটামুটি ওরকমই, কিন্তু যেদিন এসছে সেদিন কিছু হয়নি, কিন্তু তার পরের দিন থেকে ওর বাড়িতে একটা অদ্ভুত ভাবে ঘটনা ঘটতে শুরু করে। বাড়িতে বাড়িতে এরকম ওদের দোতলা বাড়ি। এই দোতলা বাড়িতে ওরা সব নিচের তলায়, ওপরে যেরকম আমাদেরও ওপরটা ফাঁকা থাকে, নিচটায় আমরা সবাই থাকি, ওদের দোতলার ওপরটা ফাঁকা। প্রত্যেকদিন রাত্রিবেলাই একটা আওয়াজ হয়, কেউ হাঁটছে, আচ্ছা। কেউ যাচ্ছে, ওপর থেকে নিচে নামছে, চেয়ার টানছে, টেবিল টানছে। কি বলছেন? হ্যাঁ, কিন্তু যতবারই ওরা ওপরে গেছে ততবারের একবারও কাউকে খুঁজে পায়নি। ওরা বারবার ভেবেছে কোনো চোর এসছে। আচ্ছা, ওরা ভাবছে চোর এসছে। ওরা অন্য কিছু ততবারই ভাবে না না। না না, ততবারই ওরা ওপরে গেছে, সবকিছু করেছে, কোনোভাবেই কোনো কিছু ও খুঁজে পায়নি। এই ঘটনা কিন্তু একদিন না, বেশ কিছুদিন ধরে ঘটনা ঘটে চলেছে। এর মাঝে মাঝে আবার আরো কিছু অদ্ভুত ঘটনা ওদের সঙ্গে ঘটে, কিন্তু ওরা সেটাকে পরে গিয়ে দুয়ে দুয়ে চার করেছে। প্রথমে ওভারলুক করে যাচ্ছে। না না, ঘটনাটা চোর, এরপরের যে ঘটনাটা সেটা বলছে বিড়াল। আচ্ছা। ওদের এবার মজার বিষয়, বিড়াল আর নিজের ভুল, এইটাই বলছে ওর মা আমাকে, যে মহারাজ এটা আমার নিজের ভুল না বিড়াল, আমি বুঝতে পারছি না। যে গোনা মাছ কমে যাচ্ছে, মাছ রান্না করা, রান্না করা মাছ, কাঁচা মাছ সব কমে যাচ্ছে অটোমেটিক। হ্যাঁ। আচ্ছা। এবার বলছে যে বিড়ালে খেয়ে নিল না আমি গুনতে ভুল করলাম, আমি বুঝতে পারছি না। বুঝতে পারছো? এই ঘটনাটাও কিন্তু এদের সঙ্গে মাঝে মধ্যেই ঘটছে। কারণ দ্বিতীয় জিনিস, আর একটা জিনিস ছিল, এবার তো এটা বললে লোকে ভাববে বাজে, কিন্তু ওদের বাড়িতে মানে ওরা কিন্তু গরিব নয়, ঠিক আছে, অর্থশালী লোক। ওদের বাড়িতে কাজের লোক যারা রান্নাবাড়ি করে, ওর মা দেখাশোনা করে, কিন্তু ওরা রান্নাবাড়ি তত্ত্বাবধানে থাকে। তো ভাবছে বিড়াল নিল, ভুল করলাম নাকি সে নিয়ে নিল। আচ্ছা, কিছু বুঝে। এবার বলছে না ও তো নেবে না, ও তো আমার অনেক পুরনো, ও নেবে না। আমার মাথার মধ্যে ঘুরছে, আবার ঘুরছে না। ইন টাইম এর মধ্যে ওদের বাড়িতে একটা বড় দুর্ঘটনা ঘটে। এদিকে কিন্তু এ পূর্ণরূপে ক্ষতিগ্রস্ত হয়ে রয়েছে। ওর কি জ্বরটা কমছেই না? না। আচ্ছা, আর কোনো সিমটম নেই? এর ঘাড় ব্যথা, চোখ জ্বালা করা, চুলকুনি আর ফিভার, এই কটা সাবজেক্ট এর মধ্যে। ডক্টর দেখিয়েছে? হ্যাঁ হ্যাঁ, এর মধ্যে ডক্টর দেখিয়েছে, ব্লাড টেস্ট সব হয়েছে, কিচ্ছু ধরা পড়েনি। আচ্ছা। ওষুধ খায়, যেরকম ডাক্তাররা বলে না কিছুই, ওষুধ দেয়, ওষুধ খাচ্ছে, সেরকম ওষুধ দিয়েছে, ওষুধ খাচ্ছে, বাট কিছুতেই কন্ট্রোল হচ্ছে না। এর মধ্যে ওর বাড়িতে দুর্ঘটনা ঘটে, আর তার সঙ্গে ওর আরো কিছু ঘটনা ও কিন্তু অনুভব করে। দুর্ঘটনাটা কি? ওর বাবা এর মধ্যে বাইকে অ্যাক্সিডেন্ট করে। বাবা? মানে সেই ভদ্রলোকের বাবা? কিভাবে? বাইক চালাতে চালাতে বাইকের অ্যাক্সিডেন্ট হয়। আচ্ছা। তো ওর বাবাকে নিয়ে এবার ওর মানে ওর মা দৌড়দৌড়ি হচ্ছে, এখানে ছেলেকে নিয়ে আর ওখানে বাবাকে নিয়ে। কিভাবে অ্যাক্সিডেন্ট করেছিল? কেউ ধাক্কা মেরেছিল? না, এ তো পরে বলছি। আচ্ছা। ওর বাবার অ্যাক্সিডেন্ট হয়, দেন ওর বাবাকে নিয়ে সেই তোমার হসপিটাল যাওয়া, সবকিছু করা, একটা বড় বিচ্ছিরি ভাবে ওর বাবার পা ভেঙে একাকার হয়ে সেই নিয়ে দৌড়দৌড়ি। এইবার ওর বাবার এই পা ভাঙা, সেইখানেতে তোমার ওই পাদ বসে অপারেশন, সবকিছু করে যখন ওর বাবা বাড়ি আসে, এটা বেশ কিছুদিন কেটে গেছে, এইদিকে দৌড়দৌড়ি, এদিকে ওর কিছুতেই জ্বর কমছে না।
আর এই জ্বর কমছে না মাঝে ওর বাড়িতে আরো কিছু উৎপাত হতে শুরু করে। আচ্ছা। উৎপাতটা যখন ছিল আগে দোতলায়, ঠিক আছে, দোতলায় আর বাইরে, এবার উৎপাত চলে এসছে ওর ঘরে। ঘরে। আচ্ছা। ও দেখবে এখানে যাদের বাড়িতে এরকম নেগেটিভের প্রবলেম তাদের সঙ্গে এটা মাঝে মধ্যেই হয়েছে। যেরকম আমার বাড়িতে শুরুতে যখন আমি হুম। নাবি, আমার সঙ্গে এরকম ছেলে খেলা ওরা করতো। কিরকম? বাথরুমে গিয়ে তুমি হাত পা ধুয়ে চলে এলে, হুম। কল বন্ধ করে হুম। এসে দেখবে আবার কল দিয়ে জল পড়ছে। আচ্ছা। আবার গিয়ে তুমি জলটা বন্ধ করে দিয়ে তুমি চলে এলে, আবার দেখবে জল পড়ছে অটোমেটিক। অটোমেটিক। এটা তো সেই সিনেমার মতো দেখায়। সিনেমা কিছু ভুল দেখায় না, সিনেমা কিন্তু ঘটনাগুলোকে নিয়েই তারপরে অ্যাসেম্বল করে। আচ্ছা। তুমি কোনো জিনিস না দেখে না বুঝে ভেবে কিছু বানাও তো দেখি, সেটাই, সেটা তো মানে অবাস্তব হয়ে যাবে, ব্রেন কাজ করবে ব্রেন না। কাজ করবে না। তোমাকে কিছু নিতে হবে, তবেই ব্রেন কাজ করবে। হুম। সিনেমা গল্প তো ওটা হুম। কিছু নিয়ে তারপরেই হয়। হুম। বেশ, এই সমস্যাটা এখনো আমার এক ক্লায়েন্টের বাড়িতে হয়, এই হলদিরামের এখানে আছে। হুম। ওর বাথরুমের দরজাটা নিজের থেকে খুলে যায়, নিজের থেকে বন্ধ হয়। ওর কাজ চলছে এখন এক প্রেজেন্ট টাইমে, ওর দরজা খোলে বন্ধ হয়, খোলে বন্ধ হয়। তো ওরকমই ওর বাড়িতেও দরজা খুলছে। বাথরুমের দরজা খুলছে বন্ধ হচ্ছে, খুলছে বন্ধ হচ্ছে। কিন্তু যখন ও গিয়ে দরজায় হাত দিচ্ছে তখন দরজা ছিটকে গেল। দরজাটা ছিটকিনি লাগা, মানে মনে হচ্ছে দরজাটা খুলছে বন্ধ হচ্ছে, কিন্তু যখন যাচ্ছে সামনে তখন দেখছে দরজাটা যখন ছিটকে নিয়ে আটকাতে যাচ্ছে তখন দেখছি দরজা ছিটকে নিয়ে আটকাতে। এটা আবার কিরকম? মানে মানে ছায়া মায়ার মতো টাইপ? না, নেগেটিভ এনার্জি সবকিছু করে। আচ্ছা। ওকে বারবার ওর অস্তিত্ব প্রমাণ করাচ্ছে যে ও আমি আছে। আছি। আচ্ছা। ওই সময় ও যখন শুয়ে থাকতো গায়ে দিয়ে পরিষ্কার, ও তো খুব ঘুমোতে পারছে না, ওর না ইরিটেট হচ্ছিল, সারা রাত কম বেশি অ্যাপ্রক্স জাগা থাকতো। আচ্ছা। পরিষ্কার বুঝছে ওর গায়ের ওপর থেকে ওর কম্বলটা, চাদরটা নেবে যাচ্ছে। আচ্ছা। বুঝেছো? কখনো এসিতে খুব ঠান্ডা লাগছে, কখনো এসি চালানো অবস্থা খুব গরম লাগছে, আচ্ছা। কখনো ওর গায়ের চাদর নেবে যাচ্ছে, কখনো ওর খাট নড়ে উঠছে, আচ্ছা। কখনো ওর পাতে কেউ গায়ে পায়ে হাত দিচ্ছে সেটা বুঝতে পারছে। আচ্ছা। এই ধরনের উৎপাত অনেক বেশি করে ওর অনুভব হয়। ততদিন ওর বাবার অপারেশন করে বাড়ি চলে এসছে। এদিকে কিন্তু ছেলের স্বাস্থ্য পুরোটাই ডাউন, একদম একদম শেষ, মানে খাঁচা তৈরি হচ্ছে আস্তে আস্তে। এবার ছেলেকে নিয়ে, বাবাকে নিয়ে ওর মা বিপদে। আর ওদিকে তোমার খাওয়ার পত্র কম, বাড়িতে একটা আষ্টে গন্ধ, বাজে গন্ধ। কিন্তু আষ্টে গন্ধ নয়, ও বাড়িতে ওই বাজে গন্ধটা হচ্ছে তোমার ওই যে ইসের মাংসের যে পচা গন্ধ, মাংসের পচা গন্ধ বাড়িতে কিন্তু উপদ্রব করে বেড়াচ্ছে। যতই পরিষ্কার, যতই যাই করেছে কিচ্ছু না। ওরা প্রথমে প্রথমে ইঁদুর মরেছে, সারা বাড়ি পরিষ্কার করো, ইঁদুর পচা গন্ধ, যেটা ইঁদুর মরলে গন্ধ বেরোয়, ওই ইঁদুর মারা গন্ধ, পচা গন্ধ কিন্তু কোনোভাবেই সেখানে কমছে না। ওরা ভাবছে দোতলায়, একতলায় গোডাউন ঘর, ওপরের যে বাংকার, সব খাটে তোমার হচ্ছে ওই কি খাট বলে ওটাকে, বক্স খাট, সব ভেবেছে ওর ভিতরে ঢুকে মরে আছে বুঝি। আলমারির সব কিছু নামিয়েছে, কিন্তু পচা গন্ধ যাচ্ছে না। বাড়ির চারপাশ পরিষ্কার করিয়ে দিয়েছে লোক এনে, কাজ গুজ ভাঙল ভাঙল সব কাটিয়ে পয় পরিষ্কার করে, তবু ওই পচা গন্ধ কিন্তু কিছুতেই যাচ্ছে না। এর মধ্যে ওর মা দুদিন ভয় পায়। ভয় পায় কিরকম? ওর মা যখন ওই বাচ্চার ঘরে, বাবুর ঘরে ঢুকছে, আর দরজা লাগানো নেই এই সময়, আগেও দরজা লাগিয়ে, শুধু ওই শরীর খারাপের সময় দরজা পুরো খোলা এরকমই, ঠিক আছে, শুধু ভেজানো। ওর মা দেখছে যে ওর ছেলের
পায়ের সামনে হুম। কে দাঁড়িয়ে আছে বাবারে, কখন দেখছি এটা? রাত্রে? রাত্রিবেলা। এবার মায়ের মন তো, মা তো এবার দুজন রোগীকে নিয়ে হ্যাঁ, জ্বালাতনে। ব্যতিব্যস্ত পুরো। হ্যাঁ, তো তখন ওর মা একদিন রাত্রিবেলা উঠে এরকম দেখেছে, তারপর বুঝতে পারিনি ঢুকেছে, ছেলে কিছু নেই। ঘুমাচ্ছে, ছেলে ঘুমাচ্ছে। ছেলে ঘুমাচ্ছে, ওই জাগার মধ্যে মধ্যেই হুম, হয়ে গেছে। আবার ওর আর একদিন ঘটেছে, সেদিন ওর মা প্রচন্ড ভয় পেয়ে গেছে। হুম, আবার ছেলের পায়ের সামনে ওরকম হুম, দাঁড়িয়ে আছে, হুম, চিৎকার করে উঠেছে। হুম, ওর মার দরজার ওই ফাঁকে ওখানে দাঁড়িয়ে ওই অবস্থায় চিৎকার করেছে, হুম, কিছু হুম, ব্যাস গায়েব, কিছু দেখতে পাচ্ছে। হুম, পরের দিনের সারা রাত ওরা জাগা। পরের দিন ওদের কাজের লোক যেরকম আসে, তো সব ঘটনা শুনে ওর বাড়ির কাজের লোক তখন বলে, আমার কাছে একজন আছে আমার জানা, হুম, এরকম, তুমি যদি চাও তো তুমি যেতে পারো, খুব ভালো কাজ করে। হুম, যেরকম যেরকম বলে সবাই, হুম, সেটা আমার সম্বন্ধেই বলে এরকম নয়, সবার সম্বন্ধে যার কাছে যার বিশ্বাস সে সবসময় গ্যারান্টি দেয় যে হুম, তুমি যেমন ভূত পেত নিয়েই থাকেন, হুম, আমার মনে হচ্ছে তোমাদের এইটা হুম। ভূত পেতের কিছু উনি কি হয়েছে। কলকাতারই বাসিন্দা? কলকাতাটাকে কত বড় করব সেটার উপর নির্ভর করবে। অনেকে তো বলে দমদম এয়ারপোর্ট জি কলকাতা নয়। মানে এটা কি? এটা এয়ারপোর্ট, এটা আবার না, কলকাতাটা না? হ্যাঁ, দমদম এয়ারপোর্ট অনেকের কাছে শুনি কলকাতা নয়। হতে পারে, তো সেই জন্য এখন বলতে হবে যে কলকাতাটা কত বড় করব, না, পুরো প্রপার ক্যালকাটাতে তুমি এটা নয়, হুম, মানে আমাদের একটু ভেতর থেকে। আউটসাইডে আছে, আচ্ছা। ঠিক আছে। তখন বলে যে এরকম আমার জানা আছে, এরকম হুম, যিনি এইসব করেন, হুম, ব্ল্যাক ম্যাজিকের উপরে কাজ করে, ভূত প্রেত নিয়ে করে, তো আমাদের ওখানে অনেকেই কাজ পেয়েছে। আর উনি বলে আমিও কাজ পেয়েছি, আমি যাকে পাঠিয়েছি সেও কাজ পেয়েছে, তুমি দেখতে পারো গিয়ে। তো তখন ততদিনে কি ওনার বাবা সুস্থ আছে? ততদিন ওর বাবা বেশ অনেকটা সুস্থ হয়ে বাড়ি ফিরে এসেছে, আচ্ছা। ঠিক আছে। এবার যখন এটা আলোচনা হচ্ছে যে তুমি একটু দেখতে পারো, তখন আমার ফেসবুকে আমার যে ফেসবুক রয়েছে যতগুলো, সেই ফেসবুক গুলো দেখায়, আমাদের এই পডকাস্টও দেখিয়েছে। আচ্ছা, আমাদের পডকাস্ট দেখেছে ক্লায়েন্ট? আচ্ছা। পডকাস্ট দেখেছে ক্লায়েন্ট, সেই ক্লায়েন্টটা মানে আমাদের পডকাস্ট দেখেছে বলতে বলা ভুল হবে, এই যে আমার যে আগের আমার চ্যানেলের যেটা ছিল হুম, ইউটিউবে, সেটা দেখেছে। হুম, তারপর তো এখন আমাদের পডকাস্ট এখন দেখে, আমাদের এই চ্যানেলে পডকাস্ট প্রচুর, মানে প্রত্যেকটা পডকাস্টই দেখে। হুম, মাঝে মধ্যে ওর আবদারও প্রচুর থাকে, আচ্ছা। এটা বলো ওটা বলো, ঠিক আছে। ওদের আবদার মেটাতে মেটাতেই আমার জিনা হারাম হয়ে যায়। সেই সময় ওনাকে ওই আমার আগেকার, আমি তো বহু আগের ইউটিউব চ্যানেল ছিল, হুম, তারপরে হচ্ছে আমার ওই এখন যেটা তন্ত্র অদৃশ্য হলো সত্য বা অশোক মহারাজের যে ফেসবুক গুলো রয়েছে ওখানেও দেখে, আর আমাদের এই পডকাস্ট তো এখন দেখেই, আমাদের যে আছে মেডিটেশন, legend। এই পডকাস্টও দেখে। তো সেই ক্ষেত্রে ওনাকে আগে দেখায় হুম, যে তুমি এটা দেখো হুম, কি হচ্ছে। এই লোকটার কাছে আমি যাই, হুম, যখন এইগুলো দেখা আলোচনা, তো ওর বাবাকেও যেরকম হয় না, যে আমরা তো গার্জেন, আমরা সবার আগে মা দেখলেও বাবার কাছে যাই, হুম, হুম, তখন ওর বাবা বলছে না গো, যেতে হবে গো। হুম। বাবা বলছে? হ্যাঁ, এটা যেতে হবে। কেন? বলছে, যেতে হবে, বুঝতে পারেনি তো। কেন মেসোমশাই ভাল লেগেছে আপনার? এই কেন মেসোমশাই ভাল লেগেছে, তখন মেসোমশাই বলছে আমার এই বাইক অ্যাক্সিডেন্টটা এমনি হয়নি, মানে? বলছে যে আমি পরিষ্কার গাড়ি তো আমি চালাচ্ছিলাম নিজের কন্ট্রোল, আমি দেখতে পেলাম আমাকে একটা ছায়া ধাক্কা মেরে ফেলে দিল আর একটা গাড়ির ওপরে। ছায়া? হ্যাঁ, আচ্ছা। সেই জন্য আপনাকে প্রথমেই জিজ্ঞেস করছিলাম কিছু গাড়ির সাথে ধাক্কা লেগেছে, কি হয়েছে? গাড়িতে মধ্যে তাকে ফেলে দিয়েছে, আচ্ছা। ঠিক আছে, ধাক্কা লেগে। উনি এটা আগে বলেননি কেন? আগে বলেনি, তার কারণ হচ্ছে যে সে তো প্রথম হসপিটালাইজ, দ্বিতীয় হচ্ছে আচ্ছা। ট্রমাটাইজ, আর তৃতীয় হচ্ছে ভয় পাবে তাই। আচ্ছা। ঘটনাটা সবই হচ্ছে কিন্তু 2-2-4 শেষের দিকে, হুম, প্রথম দিকের কিছু হিসেব হয়নি। হুম,
তো যখন এরকম ভৌতিক ব্যাপার ঘটেছে, তখন ওর বাবা বলছে আমার সঙ্গেও একটা ভৌতিক ব্যাপার ঘটেছে। এই ঘটনাটা তো সে আমার আরেকটা ঘটনা বলতে আমার কাশ্মীরের, হুম। সবাই শুনেছিল সবাই আওয়াজটা, শুনেছিল কিন্তু কেউ বলেনি। না। সেখান থেকে পেহেলগাঁওতে গেছি, যখন আলোচনা হচ্ছে তখন বলছে আমিও শুনেছি, আমিও শুনেছি। কেউ হাত তুলে বলছে আমিও শুনেছি, ঠিক। আমি বলছি আমিও তো ছিলাম, এটা তো আমি দৌড়ে বেরিয়ে। হ্যাঁ, এই ঘটনাটা সবাই সবাইকে বলে না। বলে না। তো সেই ক্ষেত্রে গিয়ে যখন ওর বাবা বলে যে আমারও এরকম ব্যাপারটা হয়েছে, আমি দেখেছি পরিষ্কার, আমাকে কালো ছায়াটা ধাক্কা মারলো, দেন আমি তারপর গিয়ে আমি ডিসব্যালেন্স হয়ে গেলাম। এটা আমার এমনি ডিসব্যালেন্স হয়, হুম, এটা যাওয়া দরকার আছে। হুম, তো ওর কাছে নাম্বার ছিল, ওখানেও নাম্বার ছিল, ওরা বুকিং নাম্বার আমার ফোন করে, হুম, যে নাম্বার রয়েছে হুম, সেই নাম্বারে ওরা ফোন করে। হুম, যথারীতি ডায়াল করলে যে আমার ফোন ধরে, হুম, ওই ফোন ধরেছে, হুম। অ্যাপয়েন্টমেন্ট করে ওরা ওর বাবাকে নিয়ে আসে। বাবাকে নিয়ে আসেন, ছেলেকে নিয়ে আসেন? মা ছেলের কাছে থাকে, আচ্ছা। বাবাকে নিয়ে আসে। হুম। ও কাজের বউটা এসেছিল, আচ্ছা, ঠিক আছে। আচ্ছা। যখন অ্যাপয়েন্টমেন্ট করেছিল তখন আমি আমাদের এখান থেকে বলে দিচ্ছিল যে যখনই বলে বাড়িতে এরকম উপদ্রব হ্যানা ত্যানা, যদি বলা হয় যে বাড়ির একটু মাটি নিয়ে আসো। বাড়ির মাটি। হ্যাঁ, তো ওদের বাড়ি এমনি ছিল বলে মাটি, আর যাদের ফ্ল্যাট হয় তাদের ধুলো বলা হয়, হুম, তো এটা নিয়ে আসো। সকালবেলা ঝাড় দেওয়ার ধুলো, আর্লি মর্নিং ওরা বেরোবার সময় মাটি আর একটা পাতি লেবু নিয়ে এসছে। হুম। যখন আমার কাছে আসে, আসতে ওদের খুব কাঠখড় পুড়িয়ে পুড়িয়ে আসছে, হুম। খুব অসুবিধা হচ্ছে। যখন আমার কাছে আসে তো ওই জিনিস লেবু ধরা হয়েছে মাটির উপরে। আচ্ছা। যেটা আমি করে থাকি, হুম। ডিটেক্ট করার জন্য লেবু ধরা হয়, সেটা ধরা হয়েছে। অ্যান্টি ক্লক। ওর বাবাকে আগেই বলা হয়েছিল যে দেখুন, যদি এটা উল্টো দিকে ঘোরে, হুম, ঘড়ি কাটার তলায় রাখবো, হুম, 12টা আপনার দিকে 12টা থাকবে, হুম, সেই অনুসারে ঘড়ির কাঁটা যদি সিধে ঘোরে, ঘড়ির হুম। কাঁটা অনুসারে ঘোরে, তাহলে আপনার বাস্তুতে কিছু নেই, এটা আপনাদের মনের ভুল। হুম, আপনাদের বাস্তুতে অন্তত কিছু নেই। হুম। আর যদি এটা ঘড়ির কাঁটার উল্টো দিকে ঘোরে, তাহলে আপনার বাস্তুতে কিন্তু প্রবলেম কিছু আছে। এবার সে কি প্রবলেম কিভাবে সেটা পরের বিষয়। হুম। বাস্তুতে নেগেটিভ আছে, এটা প্রমাণিত। আচ্ছা। এই ঊর্জা বাস্তুর জন্য ঠিক নয়, বাস্তু নেগেটিভ ঊর্জায় ভর্তি আছে। এবার যথারীতি আমি ধরেছি, অ্যান্টি ক্লক। বনমান বনমান করে আস্তে 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 লেবু নড়তে 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 ও উল্টো ঘুরতে শুরু করেছে। এবার তখন এসে বলছে, ওই আমার যেহেতু জানে আমার ক্লায়েন্ট, তো বলেছিলাম না মহারাজ, আমি বলেছিলাম ওদের কেউ ক্ষতি করেছে, গ্রামের দিক তো একটু ক্ষতি করেছে, আদর ক্ষতি করেছে, তো ক্ষতি হয়েছে সে তো বোঝাই যাচ্ছে। এবার উপায় বলছে, তো কিছু একটা করতে হবে। বললাম কিছু একটা তো করতে হবে, জেনারেলি আমি কারোর বাড়ি যাই না, তোমাকে পেশেন্টকে নিয়েই আসতে হবে। তখন ওর বাবার প্রবলেম, দাঁড়াও আর একটা জিনিস আমি করে দেখি, তোর বাবার মাথার ওপরও ধরতে অ্যান্টি ক্লকওয়াইজ। ওনাকে বোঝানোর জন্য তখন বাবা বললাম তুমি সরে যাও, মহিলাটাকে ঢোকালাম, তুমি ওখানে রানিং ঘোরা অবস্থায় ওই লেবুই আবার দাঁড়িয়ে গিয়ে আবার সিধে ঘুরতে শুরু করলো। মানে ওনার উপর তো ছিল না কিছু না, আমি বুঝতে পারলে ব্যাপারটা। তোমার উপরে দেখো কি জিনিস, দেখো আমার এর যখন সরে গেল, দেখো জিনিস থেমে গিয়ে কিভাবে কি ঘুরছে। ওর বাবা মোটামুটি ভাবে ব্যাপারটা বুঝলো, বুঝিয়ে দিলাম সবকিছু, দেখো এরকম এরকম হবে, এই জিনিস হবে। এই যখন আমাদের এই সব যখন হচ্ছে, তখন ওদের বাড়িতে কিন্তু বেশ কিছু ভাবে জিনিসটা অসুবিধা প্রদান করছে। মানে এখানে যখন ওর বাবা এসছে আর মানে মহিলাটি এসছেন, তখন ও কিছুতে টের পেয়েছে ওখানে, ওর বাড়িতে সেই অসুবিধা হচ্ছে। তখন ওখান থেকে আমাকে ফোন করে, মানে
ওর বাবাকে ফোন করে, হুম। তখন ধরেছে, কি বললো, বাচ্চার কিছু হয়েছে বুঝি, তো বলছে যে এরকম এরকম সমস্যা হচ্ছে। কি সমস্যা করেছিল? নিজের তো আওয়াজটা শুনতে পাচ্ছ তো, ঘট ঘট, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এগুলো হচ্ছে ভূতের আওয়াজ। আচ্ছা। ঠিক আছে, যেহেতু ওপরে চালান ছাড়া আছে, হুম, সেরকম ভূতের আওয়াজে দৌড়দৌড়ি করে। হুম, ঠিক সেই রকমই ওদের বাড়িতে বিভিন্ন রকম উপদ্রব, লাইট গুলো, অনেকগুলো লাইট নষ্ট হয়ে গেছে, হুম। ঠিক আছে, বাসনপত্র পড়ে যাচ্ছে, পড়ছে, এবার অরিজিনালি পড়ছে, আচ্ছা। বাসন পড়ছে, ওদের ছোট ফ্যানটা পড়ে যাচ্ছে, মানে বিভিন্ন রকম, কেউ ফেলছে এরকম না, বা জল উঠেছে এরকম না। হুম। মা আর ছেলে এক ঘরে কানায় সিটিয়ে বসে আছে, ঠিক আছে, ওর শরীর খারাপ, ও শরীর খারাপ পালিয়ে গেছে, ভয় এরকম ছিল। ভাবে, ঠিক আছে, সারা ঘর উপদ্রব করে বেড়াচ্ছে। তখন ওই সময় ফোন করে। এবার ওদের ওই ঘরে কিন্তু উপদ্রব করছিল না, কেন উপদ্রব করছে সেটা তো পরের বিষয়, কিন্তু ওদের ঘরে উপদ্রব করেনি। আর সব থেকে বড় জিনিস ছিল, হুম। ও যখন উপদ্রব করছিল তখন ফোন কোনোভাবেই লাগছিল আমার না। কাছে আসা উচিত ছিল না। আচ্ছা। কেন? যখন এনচিটি তার নিজের অস্তিত্বকে প্রমাণ করে, হুম। তখন হুম। সে কোনো এনার্জি তৈরি করতে দেয় না, মানে ওই কানেকশন তৈরি করতে দেয় না। আচ্ছা। কিন্তু এখানে ও দিয়েছে আমাকে আচ্ছা। কানেক্ট করার জন্য, জানাতে যে আমি আছি। ও জানাতে। এই 2-4টা এখান থেকে শুরু হচ্ছে। এবার দেখো, ও কিন্তু নিজের মুক্তির জন্য মেসেজ দিচ্ছে। জায়গাটা ছেড়েছে। আচ্ছা। তাহলে আমি ক্ষতি কিন্তু করছিল কেন? তাহলে ক্ষতি করছিল ওর কেন? বাবাকে, ওটা দেখো, ফেলেছে, শুধু পাটাই ভেঙেছে, বাবা মরেনি। হ্যাঁ, সেটা ঠিক। ছেলেটার এত শরীর খারাপ, রুগ্ন হয়ে গেছে, ছেলেটা মরেনি। হুম, এবার ওদের এনার্জি তো সবসময় বাজে, এবং সেটা এতদিন ধরে চলছে, হুম। কিছু হয়নি। ঠিক আছে? যখন ওর বাড়িতে উৎপাত করছে, তখনও কিন্তু ওদের কিছু উৎপাত করেনি, ও চারিপাশের উৎপাত করছে। ওদের তো কোনো প্রোটেকশন ছিল না, হুম। তাহলে ওদের কেন কিছু ওদের করে? কেন কিছু হয়নি? ও মায়ের কেন কিছু হয়নি? এবার যখন আমাকে ও ফোন করে, ওর বাবাকে বলে, ওর বাবা তখন স্পিকারে হুম, এরকম হচ্ছে, তো চেষ্টা করা হয়। হুম। সাধারণত এটা হয়ে ওঠে না এরকম ভাবে, চেষ্টা করা হয় তারকে শান্ত করার জন্য, বিভিন্ন মন্ত্রের প্রয়োগ হয়। হুম। ঠিক আছে, তো বিভিন্ন মন্ত্রের অ্যালার্ম, স্পিকারেই রাখো ফোনটাকে, বিভিন্ন মন্ত্র আমি এখান থেকে পাঠ শুরু করি, হুম। পাঠ হতে 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 তো আস্তে আস্তে উপদ্রব শান্ত হয়। হুম। সাধারণত হওয়ার নয়, হুম, তার কারণ এটা এত সহজ ব্যাপার নয় হুম। যে তুমি এখান থেকে মন্ত্র বলবে ফোনে ফোনে ব্যাপারটা হয়ে যাবে। ব্যাপারটা ওরই তৈরি করা ছিল, ও নিজেই চাইছিল কানেক্ট করতে। কোনোভাবে কানেক্ট হোক আমার সাথে বা আমাদের মতন কারোর সাথে, হুম। সেটাও চাইছিল। আচ্ছা। সেইখানেতেই ওর সঙ্গে সবকিছু, যখন আমি এখান থেকে করি, আস্তে আস্তে ঠান্ডা হয়ে যায়। আমি বলি আপনার সন্তানকে নিয়ে আসতে হবে। হুম, ও, ওর বাবা রাজি, পরের দিনই হুম। বাচ্চাকে নিয়ে উপস্থিত হয়। দেখেই পরিষ্কার বোঝা যাচ্ছে যে এরকম মানে ক্ষতি। আচ্ছা। একটা ওপরা হয়ে বসে আছে। পজেসড। পজেস্ট না, আচ্ছা। ওর প্রভাবে ওর এরকম। আচ্ছা, পজেসড হয়নি। হ্যাঁ, ও তো না, কোনো রকম কোনো কিছু করছিল না। কোনো পজেস্ট, কেউ পজেস্ট হয়নি, আচ্ছা। তার কারুকেই কিন্তু কেউ ভূতে ধরেনি। আচ্ছা। ভূত তার উপস্থিতিতে, অর্থাৎ আত্মার উপস্থিতিতে তাদের এরকম হয়েছে। হুম, শুধু ও লিঙ্কার, হুম। ক্যারিয়ার, এটাই বলতে পারি। ও ওকে ওখান থেকে নিয়ে এসছে, হুম। মুক্ত হতে চেয়েছে ও। ওখান থেকে শুধু ক্যারি করে ওকে নিয়ে এসছে। হুম। মানে এটা সে অনেক ওরকম হয়ে গেল না, সে আলাদিনের জিন, ওই টাইপের না গল্পটা হ্যাঁ। অনেকটা। ও ওকে ক্যারি করেছে, ওর সাথে সাথে ও এসছে। হ্যাঁ, যেহেতু ও প্রথম ওকে ছুঁয়েছিল, তাই ওর সঙ্গে ও চলে স্পর্শতে আসতে চলে পেরেছে। আসতে পেরেছে। ওর সাথে এসে ও বারবার ট্রাই করেছে ওকে কানেক্ট করা। কানেক্ট করার,
আর ওর কানেক্টে কি হয়েছে, ওর শারীরিক অসুস্থতা বেড়েছে, আর কিছু হয়। ন্যাচারালি বুঝতে পারেনি কেন কল চলছে, কেন দরজা খুলছে, কমিউনিকেট করার চেষ্টা করেছে। একদম প্রথম যখন আমি সবকিছু করি তখন ওদের বলি যে এইভাবে আমার কিছু কাজ করতে হবে, এই কাজগুলোতে আসতে হবে, দেন আমি তোমাকে কবজ দেবো, বন্ধন করব, মায়ের আশীর্বাদে, মহাকালের আশীর্বাদে ঠিক হয়ে যাবে। এবার ওদের সঙ্গে আমার কাজ শুরু হয়। প্রথম দিন ডিমের কাজ করি, নিয়ে গিয়ে ডিমকে ক্রিয়া করে পুকুরে ফেলে দিতে হয়, তারপর রাতে ডিম খেতে দিতে হয়। যখন আমি ওদিকের প্রেতের কানেক্ট করছি তখন কিন্তু বোঝা যাচ্ছে এই গল্পটা পুরোটাই অন্য। আচ্ছা, এ কোনোভাবেই একে ক্ষতি করতে আসেনি। তো পজেস তো হয়নি, তাহলে ক্ষতি করার তো না, কোনো প্রশ্নই আসে সেটা তো তুমি এখন আমাদের উত্তর হয়ে গেলে, এই হ্যাঁ। আমরা যখন গ্রাজুয়েট হয়ে যাই তখন ক্লাস হ্যাঁ। 5 এর অঙ্ক অনেক সহজ। 5 অঙ্কের আসো। ক্লাস 5 এ থাকা অবস্থায় ক্লাস 5 এর অঙ্ক প্রচুর অনেক কঠিন। কঠিন, কেন হ্যাঁ। অঙ্ক কে বানিয়েছে কে জানে। এখনো অনেকে বলে পড়াশোনা কে অঙ্কটা যে বানিয়েছে, কেশিনাগের সেই অঙ্কটা, একটা চৌবাচ্চা দিয়ে জল ঢুকছে আর বেরিয়ে গেছে, কে বানিয়েছে। পিতার বয়স আর পুত্রের বয়সে কতজনের মাথার ঘাম পড়ে গেল। একদম একদম। যে সময় আমি ক্রিয়া ধরেছি তখন আমি কন্টিনিউ একের পর এক ক্রিয়া করছি। আমার একটা ক্রিয়া হয় তোমার হচ্ছে প্রেত চালান ক্রিয়া। ওই সময় বারবার ও কমিউনিকেট করার চেষ্টা করে আপনার সাথে। হ্যাঁ, আচ্ছা। তো বারবার আমি কি হচ্ছে, আমি আমার জিনিসপত্র দিয়ে তাকে বারবার তাড়ানোর চেষ্টা করছি। প্রেত চালান ক্রিয়াতে কি হয় তুমি দেখবে, এখানে আমার ক্রিয়া হয় একটা, সেই প্রেত চালান ক্রিয়াতে প্রেতকে চালান করা হয় এবং আমার প্রেতকেই দেওয়া হয় ওর রক্ত দিয়ে অভিষেক করিয়ে তিলক করিয়ে, এবার ও ব্যাপারটা বলে রাত্রিবেলার খাবার যায়। সেই সময় আমার যখন প্রেত চালান ক্রিয়ার সময়, তখন ওর সঙ্গে আমার কমিউনিকেট হয়। ঠিক আছে, এই কমিউনিকেট হওয়ার পর এর অনেকগুলো হিসেব আছে। তো আমাদের কিছু স্বপ্নতত্ত্বের মধ্যে চলে, কিছু দেহতত্ত্বের মধ্যে চলে। ও সেদিন রাতে আমার সঙ্গে স্বপ্নতত্ত্বের কানেক্টিং এর মধ্যে ঢোকে। আচ্ছা। যে কানেক্টে ও আমাকে বিষয়টা বলে আমি মুক্তি চাই, আমাকে মুক্তির রাস্তা করে দাও। ও আমাকে নিয়ে আসে, মুক্তি চাই। তো আমি এমনি এতদিন ধরে কাজ করছি, এরকম হচ্ছে। আর তার মধ্যে কিছুটা ভালো, পুরোটা কিন্তু ভালো না, কিছুটা ভালো অবস্থায় রয়েছে ক্রিয়ার ফলে আমার ক্লায়েন্টের। সেই সময় ওর প্রথম দিন প্রথম প্রেত চালান, আমার তো ষষ্ঠ পিশাচাহার ক্রিয়া, ঠিক আছে, প্রেত চালান ক্রিয়া এগুলো হয়। তো যখন আমি প্রদীপ জ্বালিয়ে প্রেতের চালান ক্রিয়া শুরু করি, প্রেতাহার ক্রিয়া শুরু করি, তারপরের দিনও, তারপরের দিন মানে তারপরের সেটে, সেই সময় ও আবার কানেক্ট করে রাত্রিবেলা স্বপ্নে। আর আমাদের এই স্বপ্নের ব্যাপার একটা আছে, স্বপ্ন তত্ত্বের মধ্যে কিছু কাজ করার, কখনো কখনো কানেক্ট হয়ে, তো আমি বারবারই ওকে ওখানে হারানোর চেষ্টা করি, বারবারই ও কানেক্ট করে যে আমি মুক্তি চাই। তখন আমি ব্যাপারটা বাবার সঙ্গে আলোচনা করি। আচ্ছা। বাবা তখন বললো তাহলে চল যা গুরুদেবকে একটা জিজ্ঞেস কর। তো আমি গুরুদেবের সঙ্গে ব্যাপারটা আলোচনা করি। তখন আমাকে, আমাদের পরিভাষা তো আগে গালাগালি তারপরে বলি, দু চারটে আমি যাবো আমার শিষ্যদের মিষ্টি ভাষা। এবার তো আমি এখানে গালাগালি দিতে পারবো না, কি কি বলেছে, ঠিক আছে, দু চারটে দিল, বলল ওটাও মানে তুমি তান্ত্রিক হয়েছে কি করতে কে জানে, মানে ওখানেও গালাগালি কিন্তু। তো বললাম কেন, কি হয়েছে, কি যে তোমার এতদিন ধরে কইতাছে যে মুক্তি চাই, মুক্তি চাই, তোমার সঙ্গে তুমি শোনো না, তুমি কানেক্ট করলো, তুমি শোনো না, তো বোঝো কি তুমি কিসের তান্ত্রিক, কি হয়েছে বলবে, গালি করো না, গালি করো, বলছে ও তো মুক্তি চাওয়ার জন্য তোমাকে রাস্তা খুঁজতে আছে, তুমি
কিছু করো নাই কেন? হুম। আমি বললাম তাহলে কি করব বলো, কিভাবে কি করবে? বলছে নিয়ে আয়, ওকে ডাক। তো নিয়ে আসে, আসতে হবে, তখনই ফোন করি যে এরকম তোমাকে আসতে হবে। তো ওরা আমার কথা তখন শুনতোই। বললাম কোথায় আসতে হবে? বললাম তুমি অমুক জায়গায় আসো, তারপর আমি তোমাকে বলে দিচ্ছি কোথায় আসতে হবে। হুম। অমুক জায়গায় আসে, তো আমি তারপরে লোক নিয়ে আসে গুরুদেবের বাড়িতেই, আমার বাড়িতে না, হুম। গুরুদেবের বাড়িতে বলে যে নিয়ে আসে। ওখানে একটা প্রদীপ হয় আমাদের, ওই বড় ছেলের ঘরের হুম। বড় ছেলের ষষ্ঠীর প্রদীপ, হুম। একটা প্রদীপ আমাদের লাগে কাজে, ছেলের ঘরের ছেলের প্রদীপ। এই প্রদীপ দিয়ে আমরা এই ক্রিয়াগুলো করি, বিভিন্ন রকম ক্রিয়া, এবং এর সাধনাও আছে। তখন ওই প্রদীপ দিয়ে একটা যন্ত্রম তৈরি করে বসিয়ে ওকে সামনে বসানো হয়। হুম। যে এই যন্ত্রমটার দিকে তুই তাকিয়ে থাক, আর তোর কোনো কাজ নেই। ছেলেটাকে? হ্যাঁ। আচ্ছা। প্রদীপের যন্ত্রমটা যেখানে বসে তার থেকে বেশ কিছুটা দূরে ছেলেটা বসে, ছেলেটাকে ওই গুরুদেব তোমার ওই চালের গুঁড়ো, হলুদের গুঁড়ো আর ধুনোর গুঁড়ো, সর্ষের গুঁড়ো, এগুলো সব মিশিয়ে যন্ত্র মেখেছে গন্ডি করেছে, জানো তো, গন্ডি। ছেলেটার চারপাশে? হ্যাঁ, ছেলেটার চারপাশে গন্ডি করেছে, আর এই গন্ডিটার চারপাশেই ত্রিশূল, মানে চারিদিক দিয়ে ত্রিশূল দিয়ে ঘেরা। আচ্ছা। আর এই ত্রিশূলের ওপরে বিভিন্ন রকম বীজাক্ষর দিয়ে তৈরি করা। বীজাক্ষরটা কি জিনিস? মানে অক্ষর অক্ষর, আচ্ছা, ধরো মানে অ ওই আ ক খ, মন্ত্রের বিভিন্ন যেটা মন্ত্রের থাকে, যে আচ্ছা, অক্ষর, মন্ত্রের বিভিন্ন রকম বীজাক্ষর বীজাক্ষর সেটা। দিয়ে। তো ওটা আমার প্রথম শেখাও হলো, আচ্ছা। এই বীজাক্ষর দেওয়া পুরো ব্যাপারটা। তো আমরা সবাই সবার গাত্র বন্ধন করা আছে, বাড়ি বন্ধন করা আছে, সবকিছু করা আছে। হুম। এবার প্রদীপের মাঝখানে বসে আমরা বীজাক্ষর এগুলো শেষ করলাম, হুম। প্রদীপ জ্বালানো হয়েছে, হুম। ও বসে আছে। মিনিট 5-10 হবে, হুম। একটা হাওয়া আর ওই পচা গন্ধ, হুম। হাওয়ার সাথে পচা গন্ধ হুম। ঢুকতে শুরু করলো, মোমা করছে। কিছুক্ষণ বাদেই এইবার ছেলেটা পজেসড হলো? হ্যাঁ পজেসড হলো। আচ্ছা। মজার বিষয়, এই জিনিসটা গুরুদেব জানতো আগে, মানে ব্যাপারটা হুম। শিওর ছিল, শুধু আমাকে বোঝানোর জন্য উনি হুম। করেছেন, সেটা আমি পরে বুঝলাম। আচ্ছা, ক্লিয়ার করার জন্য ক্লিয়ার করার ব্যাপারটা। জন্য। তখন ও ঘটনাটা আবার বলে, হুম। এটা অমুক সময় তাকে হুম। ওখানে জ্যান্ত পুঁতে দেওয়া হয়েছে। আচ্ছা। আর ওটা ভাঙার পর ও ছোঁয়াতে ও ওখান থেকে বেরোতে পেরেছে, হুম। তার আগে অব্দি ও বেরোয়নি। ওই যখন ওই হাড়গুলো ওরা তোলাতুলি করেছে, তখন ও পরিষ্কার হাত দিয়ে পরিষ্কার করতে, যখন ওর বেরোতে সঙ্গে পারেনি touch কেন? করে- ওখানে কি মন্ত্র দিয়ে কিছু করা ছিল? না না, ও ওখানেই কিরকম কারণে আটকে ছিল, ওখানে জ্যান্তই, মানে আচ্ছা। সোল বাইরে বেরোতে পারেনি, আচ্ছা। ওই মিশের ভিতরেই আটকে ছিল। ভেঙে ওরা যখন বার করে ওকে ছোঁয়, তখন ওখান থেকে বেরোয়। আচ্ছা। যেহেতু ও প্রথম ধরেছিল, সবাই ভাবলো তাহলে সবাইকে কেন না, ওকে কেন? ও বলছে ও সবার আগে আমাকে ছুঁয়েছে, হুম। আমি ওখান থেকে বেরোতে পেরেছি। আচ্ছা। ও ওখান থেকে বেরিয়ে ওর পিছন 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 ওর সাথে আসে। হুম। তাহলে আমি ওকে ক্ষতি কেন করলি? বলে আমি তো ওকে ক্ষতি করিনি, হুম। মেরেই ফেলতে পারতাম। আমি বারবার ওকে বোঝানোর চেষ্টা করেছি, হুম। কিন্তু ও কোনোভাবেই বোঝেনি। বুঝতে পারেনি। আমি আমার উপস্থিতি বোঝানোর চেষ্টা করেছি, ও কখনো বোঝেনি। বোঝেনি। সেই জন্য উৎপাত করেছে সারাক্ষণ। তাহলে তোর কি হয়েছে, কি বলছে? আমার মুক্তি চাই। হুম। আমি দীর্ঘ বহু 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 বছর ধরে হুম। এখানেই সমাধিস্থ হয়ে আটকে আছি, আমি মুক্তি চাই। আর এই গল্পটা যে ওকে দিয়ে যেমন তোকে কেন করেছে, হুম। সেটারও প্রেমের গল্প। তার মানে এটা মেয়ে ভূত ছিল? মেয়ে ভূত ছিল? এটা একটা মেয়ে ভূত ছিল। আচ্ছা। এটাও প্রেমের গল্প, সম্পর্ক করেছে, হুম। করে ওকে ওখানেই পুঁতে মেরে ফেলেছে। এ বাবা।
গায়েব, ওকে আর বাইরে কোথাও মারিনি, ওখানেই পুঁতে দিয়েছে। দেখি অন্য কোনো ব্যাপার ছিল সেজন্য করেছে। আচ্ছা, সেই জায়গা থেকে ও মুক্তি চেয়েছে। আলটিমেটলি মুক্তি দেওয়া হয়েছে। তারপর ওকে তো বললো তো ছেড়ে চলে যা, কি কি চাস, কি করতে হবে? বলছে আমাকে এখান থেকে তুমি পুরোটাই আমাকে মুক্তি দাও, মানে আমি পঞ্চভূতের মধ্যে থাকতে চাই না, আমি মুক্তি চাইছি। মানে ও এখানে থাকতে রিভেঞ্জ চাই নিতে চাই না। না, কোনো রিভেঞ্জ না, ও আর থাকতেও চাইছে না, ওকে পুরো মুক্তি দিয়ে দিতে বলছে। তুই তো তোর মুক্ত হতো, তোকে কে ধরেছে, তুই চলে যা। হুম, কিন্তু আমি মুক্তি চাইছি, আমি মুক্তি চাওয়ার জন্যই ওর সঙ্গে সঙ্গে এসেছি, হুম, আমি আর থাকতে চাই না। হুম, তখন বললো ঠিক আছে, তাহলে তোকে, তুই এদেরকে আর উৎপাত করবি না তো, অমুক দিন, তখন পঞ্জিকা নিয়ে এসে হুম, পঞ্জিকা দেখা হলো, ঠিক আছে, কৃষ্ণপক্ষের একাদশী তিথিতে হুম, তখন ওকে মুক্তি দেওয়া হবে। ঠিক করা হলো যে কৃষ্ণপক্ষের একাদশী তিথিতে হুম। তোমার প্রেত লোক থেকে মানে ঠিক আফটার 1 মান্থ তোমাকে প্রেত লোক থেকে মুক্তি দেওয়া হবে, কিন্তু তোমাকে কথা দিতে হবে তুমি কোনো ক্ষতি করবো না। তুমি তোমার উপস্থিতিও বোঝাবে না। আচ্ছা, ও ক্ষতি করেইনি কিছু, হুম, হুম, তুমি উপস্থিতি বোঝাবে না ওদেরকে, তুমি থাকো। তখন বলছি, গুরুদেব বলছে তুমি এখানেই থাকো, হুম, যেতে হবে না কোথাও, হুম, কারণ এ তো নিজের জায়গায়, আমাদের তো এইটাই দুনিয়া। হুম, তখন যে তুই এখানেই থাক, হুম, তোমাকে যেতে হবে না কোথাও, তুমি ওদেরকে ভুলে যাও, আমি তোমাকে একাদশীতে, কৃষ্ণপক্ষের একাদশীতে তোমাকে আমি মুক্তি প্রদান করব। হুম, ওকে তোমাকে ছেড়ে দিতে হবে, ওদের বাড়িতে আর যাওয়ার দরকার নেই। হুম, তখন ও কথা দেয়, ওখানেই থাকে। হুম, তখন গুরুদেব এমনি ওর বাড়ি, তারপরে তো আর ওদের একটু বলা হলো যে এই একটু কিছু জিনিসপত্র লাগবে, বাড়ি বন্ধন করতে হবে, একটু খরচা আরো করে ওরা বাড়ি বন্ধন করে, সবাইকে বন্ধন করা হয়। হুম, গুরুদেব আমাকে বলে তুই এই জিনিসগুলো নিয়ে আয়। হুম। তো তার মধ্যে একটা জিনিস ছিল, বলছে যে যেভাবে হোক ওখান থেকে এতকে একটা টুকরো, এক চিমটে অস্থি আনলেও আনতে হবে। যেখানে ওটা হয়েছিল। ওই অস্থিগুলো তোরা কানেক্ট করে নিয়ে গেছে ওরা, আচ্ছা, এখান থেকেও তোকে ভেঙে এক টুকরো। এবার এর সাথে সাথে কিন্তু ওর পুরো গ্রুপ সবাই কিন্তু ব্যাপারটা জেনে গেছে যে এরকম ঘটনা এই জিনিসের জন্য হয়েছে। তো এবার আনঅফিসিয়ালি একটা ব্যাপার করে ওরা দেন ওখান থেকে ওদের পুরো আনতে হবে না, এক টুকরো নিয়ে আসলেও হবে, একটা ছোট্ট টুকরো, তাতেই হবে, অসুবিধা নেই। ওখান থেকে ভেঙে তখন ওরা এক টুকরো নিয়ে আসে। এবার পুরোটাই তখন ওই একাদশীর দিন, ঠিক আছে, পুরো মণ্ডল তৈরি হয়, বিভিন্ন রকম মণ্ডল তৈরি হয়ে সেখানে ঘট বসে, স্থাপন হয়, আহ্বান হয়, ও ঘটের মধ্যে ওই সামগ্রী দিয়ে আহ্বান করা হয়, তখন ওই ঘটের মধ্যে উপস্থিত হয়। এবার বিভিন্ন রকম যজ্ঞ ক্রিয়া করে ও পুতুল বানানো হয় একটা, ঠিক আছে, পুতুল বানানো হয়ে তারপরে তাকে রিচুয়াল মতন করে ওই ঘটের জিনিস নিয়ে গিয়ে আমরা ওই পুতুল নিয়ে গিয়ে শ্মশানে যাই, পুরো রিচুয়াল কমপ্লিট করে। কারণ গুরুদেব শ্মশানে ক্রিয়া করেননি, ওটা পুরো বাড়িতে পুরো অনেকক্ষণ ধরে, সেই সকালবেলা ভোরবেলা সূর্য উদয় থেকে শুরু হয়েছিল। গুরুদেব বলেছিল পুরো কাজটা সন্ধ্যের আগে শেষ করতে হবে। আচ্ছা, এটা আমাদের ওই 3:30 নাগাদ ব্যাপারটা কমপ্লিট হয়, আমরা যাই শ্মশানে, শ্মশানে গিয়ে তারপর ওটাকে দাহ করা হয়। দাহ করলে তবে মুক্তি পাবে। দাহ করে পিণ্ডদান করা হয়, শ্রাদ্ধ করে ও পিণ্ডদান করে ওকে মুক্তি প্রদান করা হয়। তার আগে এরা সব সুস্থ হয়ে গেছে, এদের আর কোনো রকম সমস্যা হয়নি। এদের আগে কিন্তু গুরুদেবের বাড়িতে যতদিন ছিল ততদিন কেঁদেছে, কেঁদেছে মুক্তি পাওয়ার জন্য, ততদিন কিন্তু রোজ কান্নাকাটি। আর গুরুদেব তো গালিগালাজ করে, কিন্তু ওই কোনো উৎপাত করেনি, কিন্তু প্রচুর কেঁদেছে। এদেরও কষ্ট থাকে না? কষ্টেতেই ওরা কাঁদে, কারণ ও যখন মারা গেছিল তখন ও কিন্তু কিছু ইচ্ছা ছিল, ও পেটে, হ্যাঁ, ওর সন্তান সম্ভবা
অবস্থায় ওকে, জীবিত অবস্থায় ওকে সমাধিস্থ করা হয়েছিল মৃত্যু লোকেতে। প্যাথেটিক। ওর প্রচুর কষ্ট ছিল। তো আমি বললাম তুই এই সন্তান কিছু জন্ম দিতে পারিসনি, তা বলে তুই আর একটা মায়ের বলছে আমি তো একে মারিনি কখনো, আচ্ছা, আমি একবার ধরিনি এখন। বলেছিলেন যদি অন্তঃসত্ত্বা এরকম হয় তাহলে সেটা শাকচুন্নি হয়ে যায়, এই শাকচুন্নি হয়নি। এই রিলিজই পাইনি তো ওখান থেকে, আচ্ছা। এই মুক্তির জন্য ওখানেই আটকে ছিল। আর এই ওখানে আটকে ওখানেই উপদ্রব, এই উপদ্রব কিছু মানে ওখানে কোন রকম কাউকে কোনো ক্ষতি করতে চায়নি। এই আত্মাগুলো যদি থেকে যায় শাকচুন্নিতে পরিণত হয়ে যাচ্ছে। আচ্ছা। এ কিন্তু সেইভাবে সেই অবস্থায় নাই, কুজবার কুজ অতিথিতে গিয়ে শাকচুন্নির সৃষ্টি হয়, কিন্তু এখানে ও ওটার মধ্যেই যায়নি। ও নরম মনের ছিল, সেখানেতে কি হয়েছে ও নিজের মুক্তি চেয়েছে, আলটিমেটলি মানুষটাকে খুব ভালোবেসেছিল। হ্যাঁ মুক্তি চাই আমি। ও সেই জন্য আমি যখন বললাম তুই তাহলে আর একটা মায়ের সন্তানকে মারতে চাইলি, তুই মা হয়ে বলছে আমি তো ওকে মারিনি, আমি তো ওকে বোঝাতে চেয়েছি তুমি আমাকে মুক্তি দাও, আমি তোমার হাত ধরে বেরিয়ে এসেছি, তুমি আমায় মুক্তি দাও। তো তুই সেটা বলিস নি কেন? বলে আমি তো বলেছি, আমি সারাক্ষণ ওর পায়ের সামনে দাঁড়িয়ে থাকতাম, কাঁদতাম বসে দাঁড়িয়ে দাঁড়িয়ে, আর ওই দাঁড়িয়ে থাকা অবস্থাটাই ওর মা দেখেছিল। বাবা সত্যি মানে ওটা শুনলে যেরকম গায়ে গুজবাম্পস চলে আসে, কিন্তু পরে আমি ওর বাড়ির মাছ মাংস এগুলো খাইয়ে সরিয়ে সরিয়ে বোঝানোর চেষ্টা করেছি আমি আছি, আমি জিনিস ফেলে বোঝানোর চেষ্টা করেছি আমি আছি, কেউ বুঝতে পারেনি। ওর বাবাকে মারার চেষ্টা করলি কারণ বলে কোথায় মারার চেষ্টা, ধাক্কা দিয়ে ফেলে বোঝাতে চেয়েছি দেখ আমি আছি। কিছুতেই ওরা বুঝতে পারছে না যে আমি আছি, আমার মুক্তি চাই, আমি মুক্তির জন্য সারাক্ষণ তড়পেছি। একে ছাড়ানোটা অনেক সহজ হয়েছে, কিন্তু ক্রিয়াটা অনেক বড় ছিল, যেহেতু মুক্তি চাইছিল। মুক্তি চাইছে, আর এত সহজ নয় কিন্তু তাকে মুক্ত করা, তুমি ছাড়ানোটা সহজ, লড়াই হবে ছেড়ে চলে যাবে, কিন্তু একে এই পঞ্চভূত থেকেই একে পাঠাতে হবে, এর জন্য ক্রিয়া করে শ্রাদ্ধ করতে হয়, মানে সবকিছু করে নিয়ে এসে তাকে দাহ করে পিণ্ডদান করে দাহ করে তারপর তার রিচুয়াল কমপ্লিট করতে হয়, এ গিয়ে মুক্তি পায়। পিণ্ডদান থেকে শুরু করে সবকিছু করতে হয়। এবং ওই দিন আমি শিখলাম যে ওইভাবে ওর এই ত্রিশূল অক্ষর এই গুরুদেবদের সঙ্গে থাকতে থাকতে শেখা হয়, তুমি এমনি এমনি শিখে ফেললে হয় না। কেস এক ধরনের আসবে সেই ধরনের শিখবে, কেস আর এক ধরনের আসবে তুমি আর এক ধরনের শিখবে। অবশ্যই পুঁথিগত বিদ্যা এক আর প্র্যাকটিক্যাল জিনিস আর। হ্যাঁ, তার কারণ আমি তো আমার গুরুদেবের কাছে অনেক ছোটবেলায়, তো আমার মনে আছে তখনও আমি তো বললাম যে আমার ছোটবেলার থেকেই তন্ত্র দুনিয়ায়, তো আমার গুরুদেব বিভিন্ন সময় বিভিন্ন গুরুদেব, তো আমার সব থেকে প্রিয় গুরুদেব আমার পাগল। তো পাগলের কাছে আমি যখন ছিলাম আমার মনে আছে 8খানা এয়ারপোর্টের হেড হয় না, এক একজন এক একটা স্তরে থাকে, এরকম একজন একটি দুর্ঘটনার শিকার হয়ে গেছিলেন। তো বিভিন্ন হাত ধরে আমার কাছে আসে, আমার হাত ধরে আমার গুরুর কাছে যায়, আমার কাছে যখন কেসটা আসে আমি গুরুদেবের কাছে নিয়ে যাই, তখন আমি ছোটখাটো এমনি এমনি কেসগুলো করি, কিন্তু গুরুদেবের কাছেও আমি নিয়ে যাই। গুরুদেব তার কাছ থেকে বলেছিল পকেটে কত টাকা আছে, কেন? যত সামান্য টাকা বলে এই জিনিসগুলো আনতে হবে, কিন্তু আপনাকে একটা কথা দিতে হবে এই কাজের জন্য, কি আমাকে 2টো চাকরি দিতে হবে এয়ারপোর্টে। কার জন্য? একটা হচ্ছে তার ছেলের জন্য, একটা হচ্ছে আমার জন্য। আচ্ছা, আমাদের তো করোটি হয়, ওনার কাছে করোটি, এই করোটির দিব্যি আপনাকে আমি এখান থেকে বার করেই ছাড়ব। আর উনি কিন্তু রেড হ্যান্ড ধরা পড়েছিলেন, রেড হ্যান্ড মানে সিবিআই এর হাতে রেড হ্যান্ড ধরা পড়েছিলেন, এমন একটা কেস, রেড হ্যান্ড, ট্র্যাপ করে হোক আর যেই করে হোক রেড হ্যান্ড ছিল, আপনাকে এখান থেকে আমি বার করেই ছাড়ব। ক্রিয়া করেন, করতে করতে উনি বেরিয়েও যান, উনি ওনার কথা রাখেননি,
আর উনি ওনার কথা রাখলে হয়তো আমি অশোক মহারাজ হতাম না। সেটাই, একদম এটাই, বাট দেখেছি আমি কাজ করতে। সেটাই। আমার বাড়িতে যজ্ঞ হচ্ছে, ঠিক আছে, গুরুদেব বলছে কার বাড়িতে জানো না, জানিস তো, লঙ্কা পোড়াচ্ছে। দুপুরবেলা কার বাড়িতে যেন যজ্ঞ হয়েছে, লঙ্কা পোড়াচ্ছে। ওনার বাড়ি আর আমার বাড়ি অনেক দূর, কিন্তু টেলিপ্যাথি, টেলিপ্যাথি না কোন প্যাথি আমি জানি না, কিন্তু প্যাথি আমার এখনকার এক গুরু রয়েছে, উনি তো চলে গেছেন, আমার এক গুরু রয়েছেন। মাছের মাথাটা না ঠিক ভাজা হয়নি, জানিস তো। এখান থেকে বলছে, মানে ওনার বাড়ি থেকে বলছে? ওনার বাড়িতে গেছি, তো বলছে মাছের মাথাটা ঠিক ভাজা হয়নি, সেদিন কাঁচা হয়েছিল একটু মাছের মাথাটা, কিন্তু মাছের মাথাটা ভাজা হয়নি। এই গুরুদেব গুলো, গুরুদেব গুরু, গুরু কখনো গরু হয় না, গুরু হয় হাম্বাব্বা ডাকেন, আমি বারবার বলি। এরা অতটাই সাদা সিধে ওরকম ভাবেই থাকেন, বাট এরা বোঝেন। তাই গুরুদেবদের কাছে যখন যে ধরনের ক্রিয়া আমি নিয়ে গেছি, তার থেকে আমি শিখেছি। আমার মনে আছে আমার গুরুদেব আমাকে একটা ক্রিয়া করিয়েছিলেন। ব্যাংককের এক প্রডিউসার ছিল, ব্যাংকক থেকে এসেছিল, একটা বড় কেসে ফেসে গেছিল। এরকম বৃষ্টির জল, আমাদের তো জল জমে এখানটায়, বৃষ্টির জলে পড়ে গেছে মালটা ড্রেনের মতো, ওই অবস্থায় ধুয়ে ফুয়ে এসছে। এবার বোঝো, গুরুদেব তার কাছ থেকে টাকা নিয়ে নিয়েছে, সেই কেস কাজ করছি আমি। আমি কিন্তু কিচ্ছু জানি না ওই কেসের কাজ কিভাবে কি করতে হবে। গুরুদেব শেখাচ্ছেন, ওর কাপড়ের উপরে বসাল আর জামার উপরে বসে বলে এই মন্ত্রটা জপ কর। জপ হয়ে গেছে, এত সংখ্যা বলেছে, অনেকক্ষণ পর বলে হয়ে গেছে জপ, না তো কখন হয়ে গেছে, ওঠ এবার এইটা কর, এটা করে হয়ে গেছে, হ্যাঁ হয়ে গেছে। তারপর হচ্ছে ওইটা লেখ, বলে বস্ত্র পর গিয়ে এলাম। ওই তো আমি তো ডালিমের কলম দিয়ে লিখি এখন, বা চামেলির কলম এগুলো দিয়ে, বা বিভিন্ন স্বর দিয়ে লিখি, বিভিন্ন স্বরের দিয়ে, কিন্তু তখন আর গুরুদেবের কাছে ওগুলো নেই। এবার আমিও তো বলতে পারছি না আমার কাছে আছে, ঠিক আছে। দেশলায় কাঠি, আমি বললাম তো ভালো স্বর লাগবে, কোন স্বর লাগবে, ও হইব হইব ওইটা দিয়ে হইব। দেশলাইয়ের কাঠি, দেশলাই কাঠি দিয়ে মন্ত্র বললো, ঠিক আছে, মন্ত্র বলে দিল। ওই ইসের দিয়ে, রুধি দিয়ে লিখতে হয়, ওর সংগ্রহ করে ওটা করা হলো, করে লিখে মন্ত্র লিখে কবচ বানিয়ে দিয়ে দেওয়া হলো, ব্যাস ওর কাজ হয়ে গেল, রেজাল্টও বেরিয়ে গেল, আপনার শেখাটাও হয়ে গেল। আমার শেখা হয়ে গেল। আমার মনে আছে গুরুদেব আমাকে হাতে ধরে শিখিয়েছেন, মানে আমি কাজ জানি না, বোঝো, শুধু সাধনই করে যাচ্ছি। অষ্টমঙ্গলার দিন সম্পর্ক ভেঙেছে। হ্যাঁ, অষ্টমঙ্গলার দিন মেয়ে বাপের বাড়ি গেছে আর আসেনি। না এটা আজকের দিনে যদি হয় তাহলে এটা খুব কমন ব্যাপার। এটা আগের দিনের ঘটনা। হ্যাঁ। অষ্টমঙ্গলায় সে বাপের বাড়ি গেছে আর রিটার্ন করেনি। হুম। বহু বহু বছর পর এই ক্রিয়া ধরার পর আমাকে দিয়ে কাজ করালেন। তার কাজ এখন আমি করি। তোমরা দেখেছো বান্দ্রা গিটের কাজ, হ্যাঁ, বান্দ্রা গিটের কাজ, হ্যাঁ, সরার কাজ, কল্লায় কাজ, হ্যাঁ, কুরুকল্লায় কাজ, চামুন্ডার কাজ, হ্যাঁ। এই কাজগুলো করালেন গুরুদেব আমাকে। এইভাবে করো, এইভাবে এইভাবে করো, এইটা এইটা লেখো, এইভাবে এই মন্ত্র গীত মারো, দাও। সেও ফিরে এসেছিল। বাহ। দেখো আমি কিন্তু তখন শুধু সাধনাই করি, কাজ করার অভিজ্ঞতা সেই দিন এটা সেই দিনই করছি, মানে শিখছি মানে করছি। শুধু গুরু আমাকে ছুঁয়েছিল, প্র্যাকটিক্যাল হচ্ছে শুধু। ছুঁয়েছিল শুধু, আর করেছি। এটা হচ্ছে ক্ষমতা। যাক, আজকের গুরুদেব এক জায়গায় বসে, তোমাকে গুরুদেবের কথা বললে শেষ হয় না রে, জানিস না। আমরা ধর এরকম 8 জন বসে আছি, ঠিক আছে, বাচ্চাটা আমার পাশে বসে, আমি বাচ্চা বলছে ধরো, গুরুদেব ঘটের সামনে বসে, বাচ্চাটা পিছনে বসে, গুরুদেবকে একজন ছুঁয়েছে, তাই সেই আরেকজনকে ছুঁয়ে, সেই আরেকজন ছুঁয়েছে, রেলগাড়ি আমি হচ্ছে তাকে একদম রেলগাড়ি গিয়ে বাচ্চাটাকে আমি ছুঁয়ে আছি। হ্যাঁ। গুরুদেব ওইখানে ঘটে বসে কাজ করেছে, আর ওই বাচ্চা ঠিক হয়ে যাচ্ছে। গুরুদেব বাচ্চার দিকে তাকিয়েও নেই, বাচ্চাটা কিন্তু গুরুদেবের পিছনে রেলগাড়িটা এরকম ভাবে ঘুরে, আর উনি ওই দিকে সামনে ঘটের মধ্যে কাজ করছে, আর এই বাচ্চা ঠিক হচ্ছে। এই লোকের শিষ্য আমি, এই লোকের শিষ্য।
এই গুরুদেবের গল্প একদিন আমরা একটা পডকাস্ট করব, নিশ্চয়ই। শুধু গুরুদেবের গল্প যত আছে, যত রকম আমি আমার লাইভে অনেক জায়গায় বলেছি গুরুদেবের গল্প, এরপরে একটা পডকাস্ট করব এই ঘটনাগুলো সব গুরুদেবের বলবো। এক্সে বারকার এক তার কাজ আছে, আমার জীবন দশা আমি যতদিন দেখেছি, আর এক একটা ছোট্ট ছোট্ট ঘটনা নিয়ে একটা গোটা এপিসোড কমপ্লিট হয়ে যাবে 2-4 ঘন্টার, হয়তো আরো বেশি চলে যেতে পারে। এমনিতেই আমরা বসলে আমরা সময় দেখি না, আমাদের সময় দেখা হয় না, সময় দেখা বারণ সময় দেখা আমার হাসনা মানা হ্যাঁ, ডরনা মানা হ্যাঁ, ওরকম টাইম দেখনা মানা হ্যাঁ, ঘটনা অবলম্বনে। সত্য ঘটনা অবলম্বনে। যাক, আজকের ঘটনাটা অবশ্যই রোমহর্ষক, কিন্তু তার থেকেও বেশি পেথেটিক। সত্যটা সত্যিই ভয়ঙ্কর, কিন্তু পেথেটিকও। তো কোথা থেকে শুনছেন ঘটনাটা নিশ্চয়ই জানাবেন, আর যদি ভালো লাগে ঘটনাটা লাইক কমেন্ট তো নিশ্চয়ই করবেন। আর যেরকম আমি বলে থাকি, যদি একটু বেশি ভালো লাগে তো আপনাদের পরিবার এবং আপনাদের বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করবেন। আজকের মতো এখানেই, নমস্কার। সত্যটা ভয়ঙ্কর।